এখনকার আলাপের বিষয় এমানুয়েল লেভিনাসের দর্শন। মূলত লেভিনাসে আমরা আমাদের বিভিন্ন কারণে ঢুকতে হয়েছে। আমি একটা ছোট গল্প বলি, এই গল্পটা বিভিন্ন কারণে রেলেভেন্ট হবে পরে। জ্যাঁ পল সার্ত্রে, তার বন্ধু সিমন দা বোভোয়া এবং তাদের আরেকজন এক্সিস্টেনশিয়ালিস্ট বন্ধুরা তিনজন একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলেন। তো এই রেস্টুরেন্টের যিনি ওয়েটার আর কি, উনি আসলেন, ককটেল অর্ডার দিয়েছিলেন ওনারা, ককটেল নিয়ে আসলেন। ককটেল নিয়ে এসে দিয়ে বললেন যে আপনি কি এই ককটেলের একটা ফিলসফি বলতে পারবেন? পরে জ্যাঁ পল সার্ত্রে একবার থমকে গেলেন, থমকে গিয়ে কিছুক্ষণ ভাবলেন, তাই তো, আমি কি এটা আসলে করতে পারবো? এরপরে জ্যাঁ পল সার্ত্রে তার বন্ধুদেরকে বলেন যে আমি তো আজীবন এই জিনিসই চেয়েছি, আমি এই যে এভরিডে লাইফের যে মানডেইন একেবারে অর্ডিনারি লাইফের যে ঘটনাগুলি ঘটে তাকে ফিলসফাইজ করা। এরপরে আর কি যে শোনা যায়, কথিত আছে যে জ্যাঁ পল সার্ত্রে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান এবং এমানুয়েল লেভিনাসের যে গুরুত্বপূর্ণ বইটা এথিক্স ইজ ফার্স্ট ফিলসফি, এই বইটা কেনেন এবং উনি পড়া শুরু করেন। সেখান থেকে লেভিনাসের সাথে সার্ত্রের এক ধরনের গাঁটছড়া বাঁধে। এখন লেভিনাসকে, লেভিনাসের দুইটা গুরুত্বপূর্ণ কাজ, একটা হচ্ছে এথিক্স ইজ ফার্স্ট ফিলসফি আর হচ্ছে টোটালিটিয়ান ইনফিনিটি। টোটালিটিয়ান ইনফিনিটি এই বইতে যে কাজ, সেখানে সেলফের যে রেসপন্সিবিলিটি নেওয়ার প্রসঙ্গ, সেটার সাথে অনেকেই যোগসূত্র খুঁজে পান জুইশ মিস্টিক ট্রেডিশনের সাথে, যেটা এবং যথেষ্ট যথাযথ হিসেবেও পড়া যেতে পারে। জুইশ মিস্টিক ট্রেডিশনে, লেটার জুইশ মিস্টিক ট্রেডিশন, কাব্বালার লেটার পজিশনে মেসাইয়া যিনি আসবেন, প্রমিসড মেসাইয়া, ওনার আসার জন্যে দীর্ঘদিন মেসাইয়াকে এক ধরনের প্যাসিভ আকারে ভাবা হতো যে ঈশ্বর বোধহয় মেসাইয়া পাঠাবেন। কিন্তু 1200 সালের পরে জোহর আবিষ্কৃতর পরের যে কাব্বালা ট্রেডিশন, সেই ট্রেডিশন রাদার বলছে যে সেখানে সাবজেক্টের অ্যাক্টিভ রোল আছে, যে সাবজেক্ট মানে এখন ঘটনাটা দাঁড়ায় যে ঈশ্বরকে সহযোগিতা করতে হবে, ঈশ্বর মেসাইয়াকে পাঠাতে পারছেন না, আপনার সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে যে এথিক্যাল পাটাতনটা কাব্বালা ট্রেডিশন নির্মাণ করে, যে সাবজেক্ট সে ডিভয়েড অফ এনি এথিক্যাল ওয়ার্ক, সে আসলে কোনোদিন মেসাইয়া পাবে না, সেখানে সাবজেক্টের রোল আছে। সেক্ষেত্রে থেকে আমরা টোটালিটিয়ান ইনফিনিটি পড়তে পারি। আমাদের আজকের আলোচনা যেই বইটাকে ঘিরে হবে, এথিক্স ইজ ফার্স্ট ফিলসফি, সেই বইটার ঘটনা রাদার একটু জার্মান ট্রেডিশনের দিকে ঝোঁকা, সেটা হচ্ছে হেগেল। ওই রিডিংয়ে আদারের যে রোল সাবজেক্টের সাথে, এবং পরবর্তীতে যে লেভিনাস যে ক্লেম করবেন যে আসলে সাবজেক্ট থিওরিটিক্যালি ফর্মুলেটেড হয় না, রাদার এথিক্যালি ফর্মুলেটেড হয়, আর এথিক্স অ্যাজ ফার্স্ট ফিলসফি। আমি যে পূবের জমিনে বাস করি, যেটাকে আমরা একাডেমিক টার্ম হিসেবে বলছি প্রাচ্য বা ইস্ট, সেই ইস্টের যে থট, বিশেষ করে আমার যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমাদের পূর্বপুরুষের যেই ভূমি, যার সাংস্কৃতিক, ভৌগোলিক, প্রাকৃতিক, পরিবেশগত নানান উত্তরাধিকার আমরা হয়েছি, তার একটা ডিসকন্টিনিউটি আছে, সেই সব অন্য কথা, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। শোপেনহাওয়ার কিন্তু আমার এই এখানকার ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ভাবধারা, ভারতীয় চিন্তাধারাকে লুফে নিয়েছেন। লুফে নিয়ে তারপর তিনি তার মতো করে একটি দার্শনিক ভিত্তি দাঁড় করিয়েছিলেন। শোপেনহাওয়ারকে আমি কেন ইমানুয়েল লেভিনাসের থটের সাথে মিল করে আলোচনা করছি, তার একটা অন্যতম কারণ হলো যে আমরা দর্শন চর্চা শুধুমাত্র তত্ত্বচর্চা করার জন্য, অথবা আমরা দর্শনের অনেক বিষয়াদি জানি, চিন্তার নানান পরিসরের সাথে আমাদের পরিচয় আছে, এই ধরনের অহমিকা থেকে আমরা কিন্তু দর্শন চর্চা করতে চাই না। দর্শন চর্চা করতে চাই, আমরা একটা অবস্থান নিতে চাই। সেই অবস্থানের প্রশ্নটা আমার রাজনৈতিক, সাংস্কৃতিক, একাধারে আমার ভৌগোলিক। এই ভূগোলের সাথে মিলেমিশে কিন্তু আমার সংস্কৃতিটা আছে। আমার এই সংস্কৃতির মধ্যে আমি কি খাই, কি ধাই, কি গ্রহণ করেছি, কি বর্জন করেছি, তার সাথে কিন্তু আমি যে পৌরাণিকতার উত্তরাধিকার, যেটা বলেছে সর্দার বলেছে, আমরা যেই সাংস্কৃতিক উত্তরাধিকার, আমরা যে মিথোলজির উত্তরাধিকার, সেটাকে কিন্তু কখনো ভুলে যাই না, ভুলে যেতে পারি না। আর পারি না বলেই আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখতে চাই, অন্তত লেভিনাসের আলোচনার পূর্বসূত্র ধরে। সেটা হলো যে 12 শতকে এই ভারত উপমহাদেশে যখন ইসলাম একটা জায়গা দখল করে নিয়েছে বা একটা স্থান দখল করে নিয়েছে, তার আগেরকার 400 বছর, 8ম শতাব্দী থেকে এখানকার ইসলাম প্রচারের ঘটনাটা কিন্তু হলো সুফিবাদী ইসলাম। এবার আপনারা জানেন যে ইয়েমেন থেকে বা আফ্রিকার নানান জায়গা থেকে, মধ্যপ্রাচ্য থেকে সুফি সাধকরা এখানে আসছিলেন, তারা এসে কিন্তু এখানে
ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, এবং সেই ইসলাম প্রচারের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছিল। একটা বিষয়, আমি ইতিহাসের কথা বলছি, আমার কোনো মন গড়া বা বানানো তত্ত্ব না। এই তত্ত্বগুলি আমার মনে হয় লেভিনাস বা শোপেনহাওয়ারকে বোঝার জন্য খুব জরুরি। কারণ আমি লেভিনাস পড়তে গিয়ে, শোপেনহাওয়ার পড়তে গিয়ে একটা সাহসের জায়গা সঞ্চয় করেছি। সেই সাহসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেই শেয়ারের জায়গা থেকে আমি বলছি যেটা, যে সুফিরা কিন্তু এখানে একেবারে স্ক্রিপ্ট ধরে, ধর্মীয় গ্রন্থ কোরআনকে ধরে ধরে এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করতে পারেননি। তাদের সুফি ভাবনা করে তোলার জন্য কিন্তু তাদের উপনিষদে যেতে হয়েছে। এটা আমি ইতিহাসের কথা বলছি, তত্ত্বের কথা বলেছি। এইসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তত্ত্ব হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। বিতর্কের ঊর্ধ্ব যেই জিনিসটি প্রমাণিত, সেটা হলো সুফিরা উপনিষদের যে স্পিরিচুয়ালিটি আছে সেটাকে তারা অসম্মান করেনি, অশ্রদ্ধা করেনি। তাদের মতো করে তারা কিন্তু একটি মতধারা, একটি ভাবনা তৈরি করেছে এখানে। সেই ভাবনার মাহাত্ম্যটা হলো এই জায়গায় যে তারা মানুষকে ধর্ম এমন একটি হাতিয়ার হয়ে দাঁড়ায়নি যেখানে ধর্ম মানুষ থেকে মানুষকে আলাদা করে, যেখানে ধর্ম মানুষকে জাতপাতের তকমা দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। সেই সুফি তত্ত্ব কিন্তু আমাদের এখানকার যে ভাববাদী ঘরানা, যেটাকে আমরা বলছি ডিভোশনাল যে আসপেক্টটা আছে, ভক্তিবাদী যে আসপেক্টটা আছে, তার সাথে কোথাও না কোথাও মিলে গিয়ে একটা নতুন শক্তি, নতুন ধর্ম, নতুন ভাবনা মানুষের কাছে নিয়ে আসছিল। সেই ভাবনার মধ্যে তারা আত্মার শান্তির কথা যেমন আছে, একই সঙ্গে মানুষকেও তারা বাদ করে দেননি। তো এইটা ইতিহাসের এই ধারাটা আমি বললাম এই কারণে যে কোনো চিন্তাই কিন্তু তার অরিজিনাল ভূমিকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর কোথাও তাবৎ ইতিহাসে এককভাবে স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে পারেনি। তাহলে যেই ভূমিতে আমরা বাস করছি, যেই ভূমির মাটি, পানি, বায়ু, তার সংস্কৃতির উত্তরাধিকার আমরা হচ্ছি, সেই ভূমিকে বোঝার জন্য কিন্তু তার ইতিহাসকে, তার সংস্কৃতিকে, তার ধর্মতত্ত্বকে বোঝা খুব জরুরি। দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য কি চাই? পা চাই, পায়ের নিচে মাটি চাই। আমি সাংস্কৃতিকভাবে যদি দাঁড়াতে চাই, তাহলে আমার এই সংস্কৃতির ইতিহাসটা জানতে হবে। আমার এই সংস্কৃতির যে উপাদান আছে, ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়ালগুলি নিয়ে আমাকে দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোর কাজটা, সেই শক্তিটা আমাদের এখানকার যে দর্শন চর্চা একাডেমিকভাবে, আমি যদি বলি 1921 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই সময় সাইকোলজি অ্যান্ড ফিলসফি নামে একটি বিভাগ তৈরি হয়েছে। তার মধ্য দিয়ে এই ভারত উপমহাদেশে বলা যায় বাংলাদেশের মতন একটি ভূখণ্ডে দর্শন চর্চা হয়। তারও অনেক আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন চর্চা হয়েছে নানান নামে, নানানভাবে। আর আমরা তো আমাদের বাংলার দর্শন, বাংলার চিন্তা, ভারতের দর্শন, ভারতের চিন্তা নিয়ে আমরা তক্ষশিলার কথা জানি, নালন্দার কথা জানি, অনেক প্রতিষ্ঠানের কথা আমরা এই ভারত উপমহাদেশে আছে এবং জানি। আমাদের সোমপুর বিহার, ময়নামতি বিহার, এই বিহারগুলিতেও কিন্তু এক ধরনের জ্ঞান চর্চা হতো, যে জ্ঞান চর্চার পরিসরটা মূলত ছিল বৌদ্ধ ধর্ম এবং তত্ত্বকে কেন্দ্র করে। আমি এই গল্পটা বলছি এই কারণে যে শোপেনহাওয়ার এবং ইমানুয়েল লেভিনাস তারা কি দর্শন চর্চা করেছেন, তার থেকে বড় কথা হলো যে পাশ্চাত্য দর্শনের বিরুদ্ধে দাঁড়াবো কিভাবে, তার একটা হাতিয়ার আমাদের সামনে এনে দিয়েছেন। এবং ইন্টারেস্টিংলি আমরা দেখেছি শোপেনহাওয়ার কিন্তু এই ভারতীয় চিন্তা ভাবনাকে, আমার যে বেদান্ত, আমার এখানকার যে বুদ্ধিস্ট থট, সেগুলিকে কিন্তু তিনি লুফে নিয়েছেন। তার বিভিন্ন কন্টেন্টগুলিকে নিয়ে তারপরে কিন্তু তার চিন্তার সেই বিশাল ভবন তৈরি করেছেন, চিন্তার ভবন যেটাকে বলা হয়, থট বিল্ডিং করেছেন। ইমানুয়েল লেভিনাসের ক্ষেত্রে সেই রকম ঘটনা ঘটে নাই, কিন্তু যে ঘটনাটা আমাদেরকে সাহস যোগায়, আমাদেরকে একটা বিশেষ পথে এগিয়ে যাবার ইঙ্গিত দেয়, সেটা হলো যে পাশ্চাত্য যে চিন্তার বাহার নিয়ে, চিন্তার অহমিকা নিয়ে আজ থেকে 2500 বছর ধরে দর্শনের উপর, চিন্তার উপর, সাহিত্যের উপর, ভাবনার উপর আধিপত্য বিস্তার করছে, সেই আধিপত্যের জায়গাটায় তিনি আঘাত করেছেন। তুমি ত্রুটিপূর্ণ, এই একটি শব্দ দিয়ে সেই আঘাতের বীজটি বপন করেছেন। তাহলে আমার লাভটা কোথায়? তোমাকে ত্রুটিপূর্ণ দেখিয়ে আমার লাভটা হলো এই জায়গায়, আমার দাঁড়ানোর সাহসটা আমি সেখানে পাই। তা আমি ইমানুয়েল লেভিনাসের দর্শন সম্পর্কে আলোচনা করতে গিয়ে
এই কথাগুলি বললাম এই কারণে যে তাকে জানা না হলে দর্শনটা মনে হয় অপূর্ণই থেকে যেত, এই কারণে যে তিনি কিন্তু পাশ্চাত্য দর্শনের বিরুদ্ধে, পাশ্চাত্য দর্শনের যেই আমি বলবো যে উন্নাসিকতা আছে, পাশাপাশি তার যে ভয়েডনেস আছে, অন্তঃসারশূন্যতা আছে, সেই অন্তঃসারশূন্যতাকে তিনি প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন করার আঙ্গিক তিনি তুলে দিয়েছেন। সেখানকার বিখ্যাত সব দর্শনকে তিনি নতুন করে পাঠ করেছেন, তার মতো করে সেই পাঠ এবং পাঠচর্চার মধ্য দিয়ে আমাদের শিখিয়েছেন পাশ্চাত্য যে চিন্তা দিয়েছে অধিবিদ্যার নামে, বিশুদ্ধ চিন্তার নামে, জ্ঞান তত্ত্বের নামে এবং ধর্মতত্ত্বের নামে, সেই ধর্মতত্ত্ব, সেই অধিবিদ্যা, সেই জ্ঞান তত্ত্বের ত্রুটি আছে কোথায়, তার যে একটা ভুল এবং ত্রুটিপূর্ণ জায়গা আছে, সেই জায়গাটা তিনি ধরিয়ে দিয়েছেন। আমি বলতে চাচ্ছি এই কারণে যে আমরা যদি রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাই, তাহলে লেভিনাস কীভাবে প্রাসঙ্গিক হয় এই কথা বলে আমি হয়তো তার আলোচনায় যাব আস্তে আস্তে। আমার কাছে সর্দার যে প্রসঙ্গ দিয়ে সূত্রপাত করেছে ওটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না, তারপরে গুরুত্বের জায়গা দখল করে যে তিনি যখন একেবারে ফিলসফির প্রাথমিক পাঠ আলোচনা নিতে শুরু করেছেন, তখন কিন্তু সিরিয়াসলি প্রভাবিত হয়েছিলেন একজনকে দিয়ে। তিনি হলেন তার শিক্ষক ছিলেন, তার শিক্ষকের নামটা হলো, আমার তো এই মুহূর্তে, মর্ডাচি চৌচানি, যদি বাংলা উচ্চারণটা করি এইরকম, ফ্রেঞ্চ লেখা ছিল, তা আমার কাছে উচ্চারণ হয়েছে এরকম, মর্ডাচি চৌচানি। তার টিচার ছিলেন, কলেজ টিচার বা এরকম একেবারে নর্মাল শিক্ষক, আমাদের মতন সাপোসা। তিনি লেভিনাসকে বলতেন যে দর্শন পড়তে চাও। লেভিনাসে কিন্তু প্রথম দর্শনের চেয়ে গণিতের দিকে তার আগ্রহ ছিল, নিশ্চয়ই আমরা এটা জানি। আমরা এটাও জানি এডমুন্ড হুসার্লের শিক্ষার্থী ছিলেন তিনি। হুসার্লের সাথে একটা সময় বনিবনাও হয়নি, সেটাও আমরা জানি। তিনি গণিত নিয়ে পড়েছেন, গণিতের নানান অন্তর্গত বিষয়াদি নিয়ে তিনি কথা বলেছেন, সেটাও আমরা জানি। এবং হুসার্লের আরেকজন তাত্ত্বিক হাইডেগার, মার্টিন হাইডেগারের ভাবনাকেও তিনি লুফে নিয়েছেন। এমন মজার ঘটনা হলো, আরেকটি নাম বলবো, জেনে রাখবেন, ইমানুয়েল লেভিনাস ধর্মীয় যে উত্তরাধিকার ছিলেন, তিনি মূলত জিউস ছিলেন, যেটাকে আমরা ইহুদি বলি। তার এই ইহুদি হওয়াটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সাথে একটা যুক্ততা আছে। সেই যুক্ততার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে অভিঘাত তিনি দেখেছেন, সহ্য করেছেন, নিজে পেয়েছেন, সে পাওয়ার ভিতর দিয়েও কিন্তু তার দর্শন নির্মাণের আরেকটা ভিত্তি ছিল। আসবো আমি সেসব প্রসঙ্গে। তো তালমুদের প্রসঙ্গে আসছে এই কারণে যে এই বিখ্যাত গ্রন্থটি ধর্মগ্রন্থ, যদিও তিনি এই গ্রন্থটি পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করেছেন। আমাদের একটা সংকট হলো যেটা আমরা পড়ি বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে। আমার কাছে মনে হয়েছে সেই আবার এই সর্দার সান নাই আজকে না, তারপর আমার ছাত্র শাহিন, আমি আসলেই কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে, এই চাপাচাপি না করলে হয়তো আমার ইমানুয়েল লেভিনাসটা সেইভাবে পড়া হতো না। ইমানুয়েল লেভিনাসের অনেক বইপত্র এর মাঝে সংগ্রহ হয়ে গেছে, হয়তোবা পড়ার সুযোগ হলে মনে হয় যেন কোথাও গিয়ে একটা জায়গায় থাকি। গৌতম বুদ্ধের কথা মনে হয়েছে, তিনি নানানভাবে নানান জায়গায় ছিলেন, কখনো পড়েছেন, কখনো যোগব্যায়াম শিখেছেন, কখনো গুরুর কাছ থেকে ধর্মীয় দীক্ষা নিয়েছেন, আবার কখনো ধ্যানমগ্ন ছিলেন। গৌতম বুদ্ধের জীবনের 4টা দিক, কিন্তু চতুর্থ দিকটা ছিল তিনি সেগুলি প্রচার করেছেন। আমার কাছে মনে হয়েছে একটা বছর যদি নাই হয়ে যাওয়া যেত চাকরি, সংসার, জীবন যাপন থেকে, তাহলে ভালোই হতো। লেভিনাসটা অন্তত পড়া হতো, তার সাথে শোপেনহাওয়ার পছন্দের জায়গাটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার অনেক কারণ আছে। তা আমি যেখানে কথা বলছিলাম সেটা হলো যে শোপেনহাওয়ারের ফিলসফি, তার জীবন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার ইহুদি হওয়া, এটা কিন্তু তার দর্শন নির্মাণের একটা ভিত্তি দিয়েছিল। আমার কাছেও মনে হয় মাঝে মধ্যে যে আমি জানি না আমি কেমন ধার্মিক বা আমি কোন ধর্ম বা গোত্র থেকে আসছি, আমি আমার ব্যক্তিগত হোঁচটের জায়গাগুলো আমি বলতে চাই, শেয়ার করতে চাই। আমি যখন স্নাতকোত্তর পাশ করেছি, আমার সমস্ত গল্পগুলি কিন্তু আমি ম্যাচ করব লেভিনাসের তত্ত্বের সাথে, দর্শনের সাথে, সুতরাং কোনোটাই ফেলনা করে দেখবেন না। প্রথম আমি ICCR এর অ্যাপ্লিকেশন করেছি, এবং প্রথমবারই
আমার সেটা 97-এর কথা বলছি, মাস্টার্স পরীক্ষা হয়েছে ঠিক সেই সময় ভাবলাম যে আইসিসিআর নিয়ে পিএইচডিটা করি বা এইসবের স্বপ্ন থাকে নানা ধরনের। আমার অনেক শিক্ষকরা বলেছে তুমি ইন্ডিয়া থেকে কেন পিএইচডি করবা, একটু বাইরে থেকে করো। তো ওর তাৎক্ষণিক যেটা হয় এরকম একটা ভাব ছিল। তো আমি বলে রাখতে চাই আইসিসিআর আমাকে রেজাল্ট হওয়ার পরে 6 মাস পরে জানিয়েছে, চিঠি দিয়েছে। হ্যাঁ, তারপর সেই চিঠি নিয়ে গেলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমার এক বন্ধু তিনি মারা গিয়েছেন হঠাৎ করে, অনেক সিনিয়র বন্ধু, শিল্পী এবং খুব প্রগতিশীল কর্মী। তার বন্ধু বা যেটাকে বলা হয় উমেন ফ্রেন্ড, তিনি আবার ওই বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির খুব হর্তাকর্তা। তো তার কাছে আমাকে চিঠি লিখে দিয়েছেন, আমি গেলাম। তো উনি আবার আমাকে সেখানে একটা পরীক্ষার আয়োজন করলেন, পরীক্ষা দিলাম, পরীক্ষায় পাশ করলাম। পাশ করার পরে তারা রিকমেন্ডেশন করলো আইসিসিআরকে। আইসিসিআরের সেই চিঠি নিয়ে ওইখানে যাওয়ার পরে আমাকে জানালো যে আপনার এটা টাইম শেষ হয়ে গেছে, আর দেওয়া যাবে না। তো গোটা ঘটনার মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে আমার মনে হয় যেখানে আমার নামের সাথে কোনো একটা বিশেষ ধর্মের সম্পর্ক থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। তার কারণ হলো পরের সপ্তাহে আরও একজন গিয়েছে, তিনি কিন্তু সেই স্কলারশিপ তাকে কিন্তু দিয়েছে, তাকে কিন্তু এনরোলমেন্ট দিয়েছে, ফান্ডিং করেছে। সেই সময় আমি একটু হোঁচট খেয়েছিলাম এই কারণে যে আমি একেবারেই বস্তুনিষ্ঠ অর্থে মানবতায় বিশ্বাস করি। এখন তো পরিবেশবাদী, মানুষের সাথে পরিবেশের ভাবনাটা আমি ভাবি। তখন এই যে আমার মাঝে একটা ডিফারেন্ট ভিউ তৈরি হয়েছে যে আমারও একটা বিশেষ ধর্ম আছে, কেউ মনে করিয়ে দিল আমাকে আমার নাম দিয়ে, আমার দিয়ে একটা স্পেস। আরেকটা ফেজের কথা বলবো, সেটা হলো যখন বাইরে কোথাও যাই যখন দেখে নামটি মুসলিম, তখন আমার পাসপোর্টটি এইভাবে সেইভাবে নানানভাবে দেখভাল করে। পাশাপাশি আমার দিকে এমন একটি দৃষ্টিতে তাকায় যে দৃষ্টিটি হলো মনে হয় সোম দৃষ্টি, মনে হচ্ছে যেন আমি সেখানে চুরি করতে যাচ্ছি। আমি না, এটা আপনারা আরও অনেককেই দেখে শুনে নেবেন যে মুসলিম হলেও ইউরোপের বা উন্নত কোনো বিশ্বে ঢুকার সময় এরকম একটা দৃষ্টি কিন্তু থাকে। আমি কেন আইএসের দায় নিব, আমি কেন ইসলামিক তথাকথিত জঙ্গিদের দায় নিব আমার নামটা মুসলিম হওয়ার কারণে? তাহলে সেটা কিন্তু আমার মাঝে একটা ডিফারেন্ট ভাবনা তৈরি করতে পারে। এখানে লেভিনাসের ক্ষেত্রে কিন্তু আরও তীক্ষ্ণ এবং আরও খুব কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। সেই বাস্তবতার জায়গা থেকে তিনি দর্শনকে দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার মধ্যে সেই বাস্তবতা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার মাঝে একটা আঙ্গিক দিয়েছে, একটা স্বরূপ দিয়েছে, যে আঙ্গিক ও স্বরূপের মধ্য দিয়ে লেভিনাস দার্শনিক হয়ে উঠেছেন। আমরা যদি বলি তাহলে প্রথমে যে গল্পটা আসে তার জীবনের, সেটা হলো লেভিনাস ফ্রান্সের হয়ে জন্মগ্রহণ করেছেন। লিথুনিয়া রাশিয়ারই একটা পার্ট ছিল সেই সময়। সেই লিথুনিয়া থেকে তারপর পড়াশোনার তাগিদে ফ্রান্স এসেছেন, ফ্রান্সের পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন। তিনি ফ্রান্সের সেনাবাহিনীতে যোগদান করে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার কয়েকদিনের মধ্যেই জার্মান সেনাবাহিনীর কাছে ক্যাপচার্ড হন। এবং সেই সময় আমি আগে বলে রেখেছি যে তিনি কিন্তু ইহুদি পরিবার থেকে আসা। জার্মানির গোটা মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন ছিল ইহুদি নিধন। সেই সময় তিনি জেনে গেলেন তার পরিবারের কোনো সদস্য জীবিত নেই, তার স্ত্রী এবং কন্যা ব্যতীত। 5 বছর তিনি তাদের জিম্মায় ছিলেন, বন্দী ছিলেন। সেই বন্দী থাকা অবস্থায় আপনজন হারানোর যে কষ্ট, তখন তিনি বুঝেছেন হোয়াট ইজ কল ভালনারেবিলিটি। আপনার লেভিনাসের ফিলসফি পড়তে গেলে এই শব্দটি পাবেন আপনারা। ভালনারেবিলিটি তার অনেক পরকালের, অনেক পরিপক্ক সময়ের ভাবনা। তারপর আমি এখানে আসছি যে একজন মানুষ কিভাবে দার্শনিক হয়ে উঠে, সে হয়ে ওঠার পেছনে তার সমাজ, তার বাস্তবতা, যুদ্ধ, অশান্তি, কষ্ট, যন্ত্রণা, সেগুলি কিভাবে মানুষের মধ্যে অভিজ্ঞতা তৈরি করে, সে অভিজ্ঞতার ভিতর দিয়ে কিভাবে একজন মানুষ তার নিজেকে সাজায়, কিভাবে তার চিন্তাকে সাজায়, এটা কিন্তু জানা খুব জরুরি। যে প্রসঙ্গ আসছিল যে জাপল সার্ত্রের কথা আসছিল, জাপল সার্ত্রে একসময় মার্কসিস্ট বা কমিউনিস্ট কর্মী ছিলেন। তার কাছে মনে হয়েছে যে কমিউনিস্ট বা মার্কসিজমের সংকট আছে, সেই সংকটের জায়গাটা তিনি আইডেন্টিফাই করেছেন। সেই আইডেন্টিফিকেশনের পেছনে কিন্তু কারণ হিসেবে কাজ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হত্যা, রক্তপাত,
মানুষ দ্বারা মানুষের নিপীড়ন, এই সব কিছু তার মাঝে একটা আলাদা শূন্যতা তৈরি করেছিল। সেই শূন্যতা থেকে মানুষের অস্তিত্ব খুঁজে ফেরার যে বাসনা, সেটা কিন্তু জাপল সার্ত্রের মধ্যে ছিল। সেটাই তাকে এক ভিন্ন আঙ্গিকের দার্শনিকে পরিণত করেছে, আমরা যাকে বলি অস্তিত্ববাদী জাপল সার্ত্র। তার নাটক আমরা পড়েছি, নাটকের উপর বিখ্যাত সব সিনেমা হয়েছে এবং নানান আলোচনাও হয়েছে, সেগুলি অন্য প্রসঙ্গ। তাহলে ভালনারেবিলিটির প্রসঙ্গটি কেন আনছি? ভালনারেবিলিটিকে আমি বাংলায় বলবো বিপন্ন সত্তা, যেটা বিপন্ন ব্যক্তি সত্তা, ভালনারেবল পার্সোনালিটি বা ভালনারেবল। ফর এক্সাম্পল, একজন মানুষ যার পকেটে একটা পয়সাও নেই, নতুন এক জায়গায় গিয়েছে, মানি ব্যাগ হারাই ফেলছে, ব্যাগ হারাই ফেলছে, স্থান চিনে না, ক্ষুধা পেয়েছে, সেরকম একটি জায়গায় ওই ব্যক্তি কিন্তু ভালনারেবল, বিপন্ন। তার টাকার প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, চেনে না, জানে না কোথায় থাকবে রাতে, এরকম নানা ধরনের সংকট নিয়ে একজন মানুষ যখন দাঁড়ায়, তাকে বলা হয় বিপন্ন। তাহলে যেই জাতিসত্তার সদস্য তিনি, আমি ইহুদি জাতিসত্তার কথা বলছি, এরকম একটি জাতিসত্তার সদস্য হিসেবে যার সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধের অনেক মোকাবেলার মধ্যে একটি মোকাবেলা ছিল জিউস হটাও, জিউস হত্যা করো, সেইরকম একটা জায়গায় ভালনারেবিলিটি কাকে বলে, এটা কিন্তু তিনি দেখেছেন, বুঝেছেন। আমরা আসবো পরে এই আলোচনায়। তো শুরু করা যাক, যে আলোচনার সূত্রপাত দিয়ে আমরা অনেক দূরে চলে গেছি। তা আমি প্রথমে বলবো যেটা, যে ইমানুয়েল লেভিনাস তিনি লিথুনিয়ায় জন্মগ্রহণ করেছেন 1906 সালে। তারপর তিনি ফ্রান্সের স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশোনা করেছেন। দর্শন যখন পড়তে আসেন তখন তার বয়স ছিল 17, একেবারে অ্যাডোলিসেন্স অতিক্রম করা এক যুবক। দর্শন পড়তে গিয়ে তার মনে হয়েছে, আমি যেটা বললাম এতক্ষণ, যে পাশ্চাত্য দর্শনে এবং তার যে জিউস বিশ্বাস, যে তালমুদ তার মনোবৃত্তি তৈরি করেছে, তাকে তৈরি করেছে, তার মধ্যে একটা ফারাক আছে। সেই ফারাকটা তিনি বুঝতে চেষ্টা করেছেন এবং এই ফারাকটা বুঝতে গিয়ে তিনি তার শিক্ষক, ওই যে নাম বললাম মর্ডাচি চৌচানি, তাকে তিনি বারবার স্মরণ করেছেন। চৌচানি তাকে বলেছে, তোমার এই দর্শন চর্চা পরিপূর্ণতা পাবে না যদি তুমি এই তালমুদ না পড়ো। এমন তিনি পাঠ করেছেন। পাঠ করে সেখান থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানের উপর ভিত্তি করে 1929 সালে স্ট্রাসবার্গ ইউনিভার্সিটিতে তিনি একটি, সেই জ্ঞান না শুধু, তার সাথে তো হুসার্লের পরিচয় ছিল, হুসার্লের ভাবনা নিয়ে তিনি ভেবেছেন, তার দর্শনের সাথে তার পরিচয় ছিল। সেই সবের উপরে তিনি একটি ডিজার্টেশন লিখেছেন, তার নাম হলো দ্য থিওরি অফ ইনটিউশন ইন হুসার্লস ফেনোমেনোলজি। আমরা জানি এডমুন্ড হুসার্লের ফেনোমেনোলজি কি, আমি সেই আলোচনায় খুব একটা যাব না, তবে আমরা সেই আলোচনায় আসতে হবে আমাদের। এটি পরে গ্রন্থ আকারে বা ফ্রেঞ্চ ভাষায় ছিল, পরে এটি ইংরেজি অনুবাদ হয়ে গ্রন্থ আকারে প্রকাশিত হয় 1930 সালে। তারপর তিনি অনেক গ্রন্থ প্রকাশ করেছেন। 1947 সালে তার প্রকাশিত হয় এক্সিস্টেন্স অ্যান্ড এক্সিস্টেন্ট, অস্তিত্ব ও অস্তিত্ববান, একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন। 1940-এর শেষের দিকে তিনি বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতাগুলি নিয়ে তার আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়, টাইম অ্যান্ড আদার। মনে রাখতে হবে, এই আদার শব্দটি তার কাছে কত গুরুত্বপূর্ণ আমাদের আলোচনায় ধরা পড়বে। এবং আদার শব্দ দিয়ে যে তিনি কি করতে চেয়েছেন, তিনি যে দর্শনকে ব্যাখ্যা করা, সমাজকে ব্যাখ্যা করা, নীতিবিদ্যাকে ব্যাখ্যা করা এবং পাশ্চাত্য দর্শনের যে খোলস, সেই খোলস যে অন্তঃসারশূন্য তাকে দেখানোর যে কাজটা, তিনি কিন্তু এই আদার্স কনসেপ্টের উপর ভিত্তি করেই করেছেন। এই জন্য তার এই গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ। আমার গোটা আলোচনা পার্টিকুলার কোনো গ্রন্থ না, বিভিন্ন গ্রন্থেরই প্রাসঙ্গিক বিষয়াদি এখানে আসবে। আর 1970 সালে তার আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়, সেটির নাম হলো আদারওয়াইজ দ্যান বিং। আদারওয়াইজ দ্যান বিং, এটা খুব একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। তার যে গ্রন্থটির কথা বলে গেল, সেটি হলো আপনার এই যে টুটালিটি অ্যান্ড ইনফিনিটি। এটা হলো তার সব থেকে প্রভাবশালী একটি গ্রন্থ। আপনারা শুনে বিস্মিত হবেন, জন পোপ পল, না জন পোপ পলই তো ওনার নাম, না সেকেন্ড, দ্বিতীয় যেটা জন পল পোপ ছিলেন, তিনি
ট্রিটালিটি এবং ইনফিনিটি পড়ে এত মুগ্ধ হয়েছেন, সে মুগ্ধতার মধ্য দিয়ে ইমানুয়েল লেভিনাসের সাথে তিনি কথা বলার, দেখা করার আগ্রহ পোষণ করেছেন। হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। তারপর লেভিনাসকে বিভিন্ন সময় নিয়ে তিনি তার যে চার্চ, সেই চার্চে তাকে দিয়ে বক্তৃতা দিয়েছেন। এটা তার স্বীকৃতির একটা নিদর্শন হিসেবে আমরা উল্লেখ করছি। তো তিনি 1973 সালের প্যারিসের সবথেকে বিখ্যাত এবং সম্মানজনক যে বিশ্ববিদ্যালয় সরবন ইউনিভার্সিটি, সেখানে অধ্যাপক হিসেবে সুযোগ পান। তারপর 1979 সাল পর্যন্ত সেখানে তিনি ছিলেন। আর 1995 সালে, 90 পার হতে পারেন নাই, 89 বছর বয়সে এই মহান চিন্তাবিদ মারা গিয়েছেন। আমি এই দার্শনিকের দর্শন চিন্তার ভিত্তি নিয়ে যে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে তিনি কীভাবে শুরু করেছেন। শুরুটা যদি আমি আপনাদের জানিয়ে রাখি তাহলে বলবো যে ইমানুয়েল লেভিনাস ফিলসফি বলতে আমরা যা বুঝি, তিনি সেই কথা বলতে অনেকটা নারাজ ছিলেন। তিনি বলতেন ফিলসফি বলতে পাশ্চাত্যে সেই থ্যালিস থেকে শুরু করে, তিনি তাদের নাম উল্লেখ করেছেন এবং তার বিভিন্ন গ্রন্থে তাদের সম্পর্কে আলোচনাও আছে। থ্যালিস থেকে শুরু করে হাইডেগারের পূর্ব পর্যন্ত তিনি যথেষ্ট সম্মানের সাথে নিয়েছেন, হুসার্ল, হাইডেগার, তাদেরকে। এবং তিনি বলতেন যে তাদের পূর্ব পর্যন্ত দর্শন যে আলোচনা ছিল, দার্শনিক যে ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, সেখানে কোথাও বা মেটাফিজিক্স, কোথাও বা আইডিয়ালিজম, কোথাও বা এপিস্টেমিলজি, এই সব শিরোনামে দর্শন চর্চা করা হতো। তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করে বলেছেন যেটা আসলে আমরা যে চিন্তা করি, আমরা যে ভাবি, সেটা দর্শন অপেক্ষা ইথিক্স নামে যদি আমরা উল্লেখ করি তাহলে সব থেকে প্রাসঙ্গিক হয়। এবং তিনি বলছেন ইথিক্স ইজ দ্য ফার্স্ট ফিলসফি। ফার্স্ট ফিলসফি তিনি শব্দটি রেখেছেন, বলতে চাচ্ছেন যেটা অনেকে বলে যে ইথিক্স হলো ফিলসফির একটা ব্রাঞ্চ। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিখাই এভাবে। আমাদের যে একাডেমিক গ্রন্থাদিগুলি রয়েছে বেশ ভালো ভালো জায়গায়, ব্ল্যাকওয়েল থেকে, অক্সফোর্ড থেকে, তারপর পেঙ্গুইন থেকে যে ইথিক্সের উপর যে বইগুলি প্রকাশিত হয়েছে, সেখানে আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে যে ইথিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিলসফি। এমন দেখানো হচ্ছে যে আমাদের জীবনে তিনটি চূড়ান্ত সত্য আছে বা আদর্শ আছে। একটি হলো সত্য, আরেকটি সুন্দর, আরেকটি হলো মঙ্গল, যেটা আমাদের ভারত উপমহাদেশে যেটাকে বলা হয়, গীতায়ও বলা আছে সত্যম, শিবম, সুন্দরম। এই তিন আদর্শের কথা বলা আছে। সুতরাং এই গীতায় অনেক আগে বলা হয়েছে, পাশ্চাত্য ইদানিং আমাদের শিখেছে। তো তারা এই তিনটি আইডিয়ার সাথে মিল করে জ্ঞানের তিনটা ব্রাঞ্চ বা শাখা তারা দেখাতে চাচ্ছেন। তারা বলতে চাচ্ছে যে সৌন্দর্য নিয়ে যে আলোচনা হয়, সেটাও দর্শন, সেটাকে তারা নাম দিয়েছেন অ্যাস্থেটিক্স। আমরা সাহিত্য নিয়ে যে আলোচনা করি, তারপর আমরা ফিলসফির নানান আঙ্গিক নিয়ে, রূপকল্প নিয়ে যে আলোচনা করি, সেটাকে অ্যাস্থেটিক্সের অন্তর্ভুক্ত করেছেন। এটার আদর্শিক যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হলো বিউটি। বিউটি নিয়ে আমরা যে আলোচনা করি সেটা। তারপরে তিনি বলছেন যে লজিক্যালিটি। আপনারা নিশ্চয়ই জানেন হাইডেগার এই লজিক্যালিটি নিয়ে কথা বলেছেন। লজিক এবং লজিক্যালিটির মধ্যে তিনি একটা পার্থক্য করেছেন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। লজিকের আলোচনাটা হলো যে কোনটি সত্য, কোনটি মিথ্যা, এই যে পার্থক্য করার যে সামর্থ্য, এই সামর্থ্যটি আমাদের এই ধরনের জ্ঞানবিদ্যা, এই ধরনের চিন্তা চর্চার ধারা সাহায্য করে। সেটাকে তিনি নাম দিয়েছেন লজিক। আর তৃতীয় যে বিষয়টি, সেটি হলো নীতিবিদ্যা বা ইথিক্স বলা হয় যেটাকে, সে মঙ্গল এবং কল্যাণ নিয়ে আলোচনা করে। তাহলে আমাদের জীবনে যে তিনটা আদর্শ আছে, সেই তিনটা আদর্শের এই একটি আদর্শ হলো নীতিবিদ্যা। একটি আদর্শ নিয়ে ডিসকাস করে নীতিবিদ্যা, এবং এখানে জোর করে আমাদের শেখানো হয় যে নীতিবিদ্যা দর্শনেরই একটি ব্রাঞ্চ। লেভিনাস অন্তত এখানে একটু পার্থক্য তৈরি করে রেখেছেন যেন ইথিক্স এমন একটি ব্রাঞ্চ, এমন একটি আলোচনা ক্ষেত্র, যে আলোচনার ক্ষেত্র দিয়ে আমরা সব কিছুকে ব্যাখ্যা করতে পারি। আমরা সেটা যে পারি, আমরা যখন তার নীতিবিদ্যার আলোচনায় ঢুকবো, তখন একটি শব্দ আমরা ইউজ করবো, ফেস টু ফেস। সেই শব্দ দিয়ে আমরা বুঝে যাব ইথিক্স কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, নীতিবিদ্যা কিভাবে দর্শনের চেয়ে অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
তাহলে দর্শনকে কিন্তু ধরে নিতে হবে। আপাতত লেভিনাস বাদ করে দিয়েছেন। কোন জায়গায় বাদ করেছেন? প্রথমত তিনি বলতে চাচ্ছেন যে পাশ্চাত্য দর্শনের ইতিহাসের প্রথম হলো হয় মেটাফিজিক্স, তিনি বলেছেন মেটাফিজিক্স এটা একটা অপ্রাসঙ্গিক আলোচনা, এখানে টোটালিটি ভরপুর। হয় এপিস্টেমোলজি, জ্ঞান তত্ত্ব, সেখানেও নানা ধরনের টোটালিটি আছে, কনসেপচুয়ালাইজেশন আছে, আমি এগুলি হয়তো ব্যাখ্যা করব। সেখানেও এক ধরনের পারসেপচুয়ালাইজেশন আছে, সেখানেও এক ধরনের পারসেপশন করে করে তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাবার প্রবণতা আছে। তারপরে কনক্রিটাইজেশন করার একটা ব্যাপার আছে, সেখানে কোনো না কোনোভাবে আমরা সেখানে জ্ঞান নির্মাণ করি। শব্দগুলি একটু জটিল মনে হতে পারে, অপরিচিত মনে হতে পারে, তিনি এই কথাগুলি কিন্তু বলেছেন। বলে দিয়ে যেটা দাঁড়ালো যেই এপিস্টেমোলজি এটা সমস্যাবহুল, মেটাফিজিক্স সমস্যাবহুল, থিওডিসি বা যেটাকে আমরা থিওলজি বলি সেটাও সমস্যাবহুল। এবং এই সব কয়টা ঘরানা বা ধারা পাশ্চাত্য রেফারেন্স তিনি নিয়ে আসছেন, কীভাবে সমস্যাবহুল। তাহলে আমি এই আলোচনা থেকে একটি বিষয়কে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি, সেটা হলো যে পাশ্চাত্যের দার্শনিক আলোচনার ঢং তিনি ভেঙে দিয়েছেন, এইসব অহেতুক। তাহলে অহেতুক হলে দর্শন অহেতুক, কারণ এইগুলি হলো দর্শনের খুব গুরুত্বপূর্ণ শাখা, দর্শনের খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাহলে এই অনুষঙ্গগুলিকে তিনি বাদ করে দিয়েছেন। আপাতত আমরা ব্র্যাকেট করে ধরে নেই যে তিনি আসলে পাশ্চাত্য দর্শনের যে আলোচনার যে ধারা, আলোচনার যে ধরন, প্রকৃতি, স্বরূপ, সেটাকে তিনি বাদ করে দিয়েছেন। তাহলে কিভাবে আমরা চিন্তা চর্চা করব? তিনি বলেছেন যে চিন্তা চর্চা করার একটা গুরুত্বপূর্ণ উপায় হতে পারে ফ্রম দ্য ইথিক্যাল পার্সপেক্টিভ, যেটাকে তিনি নাম দিয়েছেন ইথিক্সই তিনি বলতে যাচ্ছেন। আমরা ইথিক্সকে এটা জানি যে আমরা বলি ইথিক্স মানে একটা ডিসিপ্লিন হিসেবে দেখি, আসলে তিনি কিন্তু সরাসরি কোনো ডিসিপ্লিন হিসেবে, জ্ঞান ও শাখা হিসেবে তিনি এটাকে দেখতে চান না। এটাকে তিনি দেখেছেন একেবারে একটা ইনস্ট্রুমেন্টাল এবং আলোচনা করার একটা মিনস হিসাবে, যে মিনসটি আমাদের সাহায্য করে সব ধরনের কথাবার্তা, সব ধরনের চিন্তাকে স্পষ্ট করার একটা মিনস হিসেবে, একটা টুলস হিসেবে এটা আমাদের সাহায্য করে। তাহলে আমি আপাতত যে কথাটি বুঝাতে চাচ্ছি সেটা হলো পাশ্চাত্য ঘরানায় বা পাশ্চাত্যে হাজার বছর ধরে, 2500 বছর ধরে যে দর্শন চর্চা হচ্ছে, সেই দর্শন চর্চাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। প্রশ্নবিদ্ধ করেছেন কাকে কাকে? তার এপিস্টেমোলজিক্যাল ধারাকে, তার থিওডিসিকে এবং তার মেটাফিজিক্যাল এন্টিটিকে, মেটাফিজিক্যাল এক্সপোজিশনকে। তার প্যারালাল তিনি কি প্রস্তাব করছেন? তার প্যারালাল তিনি প্রস্তাব করছেন যে চিন্তা চর্চা করার জন্য একটা মুখ্য এবং একমাত্র উপাদেয় হবে যেখানে সব কিছু কাভার করে, যেখানে এই তথাকথিত টোটালিটির যে প্রবলেম, আমি পরে আলোচনা করব টোটালিটির প্রবলেমটা কী পাশ্চাত্য দর্শনে এবং লেভিনাস সেটাকে কীভাবে আইডেন্টিফাই করেছেন। সেই টোটালিটি দ্বারা আক্রান্ত এই পাশ্চাত্য চিন্তার বাইরে একটা নতুন কৌশল, সেই কৌশলের নাম তিনি দিয়েছেন ইথিক্স। আমরা এখানে একটা ক্লু হিসেবে একটা কথা বলে রাখি, তিনি খুব প্রেমবাদী ছিলেন। আমাদের ভক্তিবাদী ধারায় কিন্তু এই প্রেমটা খুব গুরুত্বপূর্ণ। কেন জানি আমার মনে হয় যে শোপেনহাওয়ার কিন্তু সরাসরি ইন্ডিয়াকে পাঠ করেছেন, বেদান্ত পড়েছেন, বুদ্ধিজম পড়েছেন। তিনি পড়েছেন কিনা আমি এখন পর্যন্ত যেটুকু পড়েছি কোথাও রেফারেন্স পাইনি যে তিনি এখানকার টেক্সটগুলি খুব মনোযোগ দিয়ে পাঠ করেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথায় জানি প্রাচ্য ইন্ডোলজি তার মাথার ভিতরে ছিল, তার চিন্তার ভিতরে ছিল। আমি সেটা পেয়ে গেছি এই কারণে। আমাকে বলেন তো তালমুদ কোন এলাকার? ইউরোপের, আমেরিকার, অস্ট্রেলিয়ার? আমরা যে সেমিটিক রিলিজনের কথা বলি তার উৎপত্তি স্থল কোথায়? আমাদের এশিয়াটিক ফর্মেই কিন্তু তার বিকাশ হয়েছে। সুতরাং যে তালমুদ একজন দার্শনিককে প্রভাবিত করে দর্শন চর্চা করার ক্ষেত্রে, চিন্তা চর্চা করার ক্ষেত্রে তার ভাবনাটা পাশ্চাত্য বিরুদ্ধে হবে, পাশ্চাত্য যে ফ্রেমওয়ার্ক আছে, কাঠামোবাদী যে ভাবনাগুলি আছে সেগুলিকে ভেঙে দিবে, এইটা নিয়ে মনে হয় দ্বিমত করার তেমন একটা কারণ নাই। এবং দেখেন এখানে পাশ্চাত্যের ফিলসফি শব্দটি আমি মনে হয় কোনো এক আলোচনা আপনাদেরকে জানিয়েছিলাম যে দর্শন যে বাংলা শব্দটি আমরা বলি এটা কিন্তু আমাদের, ফিলসফি কিন্তু আমাদের না।
আমরা যদিও দর্শনকে এখানে একাডেমিকভাবে দর্শন চর্চা করছি, চর্চা করার চেয়ে আমি বলবো যে সার্টিফিকেট দিচ্ছি আমরা এখানে দর্শনের, ওয়ান কাইন্ড অফ ডিপ্লোমা সার্টিফিকেট এটা। কারণ দর্শন চর্চার যে মানেটা দাঁড়ায় সে মানেটা নিয়ে তো প্রশ্ন আছে। এই জন্য আমি একটু হালকা করেই বলতে চাই যে এখানে আমরা যে দর্শনের যে ডিপ্লোমা দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি, এই দর্শন আসলে দর্শন না, এটা ফিলসফি। দর্শন যদি আমরা বলি সংস্কৃত দৃশ্য অনট দেখা, যে দেখার কাজটি ওই বেদান্তিকরাও করেছে, আবার বুদ্ধিস্টরাও করেছে, জৈনিস্টরাও করেছে, আবার উপনিষদীয় ঘরানায় হয়েছে। আবার আমাদের এখানে যারা এই যে যেটাকে বলে কি ভক্তিবাদী যে ঘরানা, তারাও কিন্তু দেখেছে ঈশ্বরকে, দেখেছে তারা কোন জায়গায়? ভক্তির মধ্য দিয়ে, ভক্তিবাদী ধারার মধ্য দিয়ে। হ্যাঁ, বুদ্ধ ঈশ্বর নাম উল্লেখ করেন নাই, কিন্তু তিনি যখন নির্বাণের কথা বলেন, সেই নির্বাণ প্রাপ্তির মধ্য দিয়ে একজন ব্যক্তির যে স্ট্যাটিক অবস্থা হয়, জানি না এটা স্ট্যাটিক না ডিনামিক স্টাইল, কিন্তু একটি অবস্থা লাভ করে, সেই অবস্থাটি কিন্তু ভিন্নতর এক ব্যক্তির অবস্থা, নির্বাণ। আবার মোক্ষ বা মুক্তির জায়গায় গিয়েও ব্যক্তি নতুন এক উপলব্ধির স্তরে ঢুকে, সেই স্তরে গিয়ে তিনি কিছু দেখেন, কিছু ভাবেন, সেই ভাবনা, সেই দেখা, সেই জায়গা থেকে আমার দর্শনের বিকাশ। দেখেন লেভিনাসকে কেন এই আলোচনায় আনছি, লেভিনাস বলতে যাচ্ছে যে পাশ্চাত্যের দর্শন বলতে বোঝায় ওই যে কি ফিলসফিয়া, হ্যাঁ, ফিলস যোগ সফিয়া, জ্ঞানের প্রতি প্রেম। লেভিনাস বলছেন এটি হতে পারে না, আসলে প্রেমের প্রতি জ্ঞান, প্রজ্ঞা থাকা উচিত। তাহলে প্রজ্ঞার জন্য প্রেম, হ্যাঁ, আর প্রেমের জন্য প্রজ্ঞা, তার মানে কি? এখানে দেখেন কিভাবে তিনি তার ভাবনাগুলির যে মানবীয়করণ হচ্ছে, অ্যানথ্রোপোমরফাইজিং হচ্ছে, এই একটি বাক্য, একটি শব্দের মধ্যে কিন্তু আমরা বুঝে যাচ্ছি। তিনি বলছেন যে দর্শন বলতে পাশ্চাত্য যা বুঝায় সেটা হলো জ্ঞানের প্রতি প্রেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, হত্যাকাণ্ড হবে, মানুষ মারবো, তারপরে চায়ের টেবিলে বসে দর্শন চর্চা করব, জ্ঞানের প্রতি প্রেম। হ্যাঁ, আমাদের এখানেও যখন স্বাধীনতা সংগ্রাম হয়, আমাদের অনেক শিক্ষকদের মুখ থেকে শুনেছি, হ্যাঁ, হাসতে ফেলতে গল্প করতে গিয়ে বলছেন যে মাস্টার্স পরীক্ষা ছিল সেই সময়, খাতা বইপত্র সব নিয়ে তিনি গ্রামে চলে গেছেন। অসম্ভব মেধাবী শিক্ষক, হ্যাঁ, নাম বলা যায় না। হ্যাঁ, কেন? জ্ঞানের প্রতি তার অসম্ভব টান। তিনি আসলে ভালো একজন অধ্যাপক ও ফিলসফির ছিলেন, আমরা বলি। তো সেই গ্রামে চলে গেলেন। হ্যাঁ, গ্রামে কি, শহর থেকে গ্রামে যাওয়া লাগে নৌকা দিয়ে, ওইখানে আর হানাদার বাহিনী বা পাকিস্তানি সৈনিকরা ওইখানে গিয়ে কাউকে মেরে ফেলার সুযোগ নাই। ওই গ্রামে গিয়ে তিনি মনোযোগ দিয়ে চাং বানিয়ে, জলের উপর ঘর বানিয়ে ফিলসফি চর্চা করেছেন। এই হলো জ্ঞানের প্রতি প্রেম। তাহলে এই প্রেম নির্মমতাকে, ভালনারেবিলিটিকে কিন্তু সাক্ষ্য দেয়। তার মানে জ্ঞান চর্চা করছি। হ্যাঁ, আমরা তো এখন ফিলসফি চর্চা, আমি ইউটিউবে দেখবেন এখন তো ফিলসফি চর্চা যারা করছেন, হ্যাঁ, অনেক ভালো ভালো জামা কাপড় পরে ফিলসফির বক্তৃতা দিচ্ছেন, ফিলসফির খুব জটিল জটিল বিষয় নিয়ে অসম্ভব গুরুত্বপূর্ণ এবং ফান্ডিং হচ্ছে। সেই ফান্ডিংয়ের মধ্য দিয়ে ফিলসফি যে একটা কিছু ব্যাপার স্যাপার, এইটা কিন্তু এখন সারা পৃথিবীতে আলাপ আলোচনায় হচ্ছে। সেই আলাপটা হলো, সেই আলাপে যারা জড়ো হচ্ছেন, প্রশ্ন হলো তারা ওই যে জ্ঞানের প্রতি যে প্রেম, সেই প্রেমে গদগদ হয়ে তারা জ্ঞান চর্চাই করছেন। তাহলে এখানে আমি আরেকজন দার্শনিককে প্রাসঙ্গিক করে নিয়ে আসব, যদিও তিনি কোথাও আনেননি, লেভিনাস তাকে আলোচনা করেননি, কিন্তু আমার মনে একটা ইঙ্গিত আমি এখানে মিলিয়ে নিতে চাই। সেটা হলো যে সেই জার্মানির দার্শনিক ছিলেন, হ্যাঁ, খুব একটা একই ঘরানার ছিলেন না, কার্ল মার্কস কিন্তু একটা কথা বলতেন যে থিওরি অ্যান্ড প্র্যাকসিস, যে থিওরি তুমি নির্মাণ করছো, সেই থিওরির যদি কোনো অনুশীলন না হয়, সেই থিওরি দিয়ে যদি তুমি কোনো পরিবর্তন না আনতে পারো, এই থিওরির কোনো মানে আসে না। তাহলে তিনি থিওরি আবিষ্কার করতে চাচ্ছেন, তার অনুশীলন করতে চাচ্ছেন। মাঝ দিয়ে তিনি যে কথাটা বলতে চাচ্ছেন, এই অনুশীলনের মধ্য দিয়ে আসলে মানুষের যেই বিগত দিনের মানুষের যে কষ্ট দুর্দশা, তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার জায়গাগুলিকে ফাইন্ড আউট করে একটা নতুন জায়গায় নিয়ে আসা, যেখানে মানুষের দুঃখ যন্ত্রণা থাকে না। তার মানে ওই বাক্যটি গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত দার্শনিকরা জগৎকে ব্যাখ্যা করেছেন, প্রয়োজন হলো পাল্টে দেওয়া।
তাহলে তাগিদটা কিন্তু সেখানে ছিল। আমি জানি না তিনি তার লেখায় কিন্তু কার্ল মার্কসের রেফারেন্স কোথাও পাওয়া যায় না, যতটা না পাওয়া যায় হাইডেগার, হুসার্ল তাদেরকে। আর পাওয়া যাওয়া উচিত ছিল কিনা সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু পাওয়া যায় না। তারপর আমি বলবো যেটা, যে তিনি কি করছেন, তিনি বলছেন যে লাভ ফর, নট লাভ ফর উইজডম, উইজডম ফর লাভ। প্রেমের জন্য আলাদা প্রজ্ঞা থাকা দরকার। আমি যে মানুষকে হত্যা করছি, আমি যে মানুষকে বন্দিশালার ভিতরে নিয়ে তাকে ভালনারেবল করছি, আমার প্রজ্ঞা সেই মানুষের প্রতি প্রেমের প্রজ্ঞা হওয়া উচিত। তার প্রতি আমার প্রেমটা যে আছে, এই প্রেম নিয়ে আমার জ্ঞানটা থাকা উচিত। মানবীর প্রেমের কথা বলছি না আমি, টোটাল প্রেমের কথা বলছি আমি, যে প্রেমটি আমাকে উপলব্ধি জাগাতে সাহায্য করে যে আমার মুখচ্ছবিটা, আমি বাংলা করেছি কিন্তু এটা ফেস টু ফেস মুখচ্ছবি, হ্যাঁ, এই আমার এই মুখচ্ছবি, আবার মুখাবয়ব আমি লিখছি এই লেভিনাস নিয়ে, এখনও মাতৃভাষায় এখানে হয়নি, আমি কিছু কাজ করে ফেলছি এর মাঝে, হয়তো এটা পরবর্তী পাঠকের জন্য উপকার হতে পারে। কিছু টার্মও আমি নিজে ভেবে চিনতে করেছি। তো আমার কাছে মুখচ্ছবিটা খুব যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক মনে হয়েছে। মুখচ্ছবি, ফেস টু ফেস, এটা কিন্তু লেভিনাসের একটা গুরুত্বপূর্ণ টার্ম, আমরা পরে আলোচনায় যখন আসবো তখন আসবে সেটা। তাহলে আমি যখন আয়নায় আমার নিজেকে দেখি, কেউ ঘুষি দিয়ে, ছুরি দিয়ে আঘাত করে আমার মুখটাকে কেটে ছিঁড়ে একেবারে মানে বিবর্ণ করে দিয়েছে, আমি সেই মুখচ্ছবি দেখে আমার নিজের কাছে কি আমার নিজেকে ভালো লাগবে? আমি কষ্ট পাবো, আমি যন্ত্রণায় ভুগবো। মানুষ কিন্তু অনেক সময় রক্ত দেখলে দেখবেন অনেকে অজ্ঞান হয়ে যায়, কারণ রক্তটা কি, রক্তটা হলো ক্ষরণের একটা প্রতীক, সাইন, আর সাইনের পরে সিগনিফায়ার তৈরি হয়, হ্যাঁ, সে অজ্ঞান হয়ে যায়। তার মানে কি, রক্ত, আমার বিবর্ণ হওয়া, আমার যন্ত্রণা, আমার বিভৎস অবস্থা, এই মুখচ্ছবি কিন্তু আমি চাই না। তাইলে আয়নায় আমার যে মুখচ্ছবি দেখে কষ্ট পাচ্ছি, এই মুখচ্ছবিটা গোটা মানুষের মুখচ্ছবি যদি হয়, তাহলে কিন্তু সমস্ত মানুষের কষ্ট দেখে আমি কিন্তু কষ্ট পাবো। সেই কষ্টটা কীরকম, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখেই এই কথাগুলি বলছেন, যে যেই গ্যাস্টাপো বাহিনীর হাতে বন্দী হয়ে ইহুদি হবার কারণে তাকে মেডিকেল এক্সপেরিমেন্টের বিষয় করা হচ্ছে, তাকে উইদাউট ইনফর্ম কনসেন্টে তাকে মানে এমন সব কিছু টেস্টের মুখোমুখি করা হচ্ছে, সায়েন্টিফিক টেস্টের বা যেটাকে বলা হয় ট্রায়ালের বিষয়বস্তু করা হচ্ছে, সেটা অমানবিক। কারণটা কি, তারা তাদের মুখচ্ছবি দিয়ে এই মানুষের মুখচ্ছবিগুলি দেখছে না। তা সংকটটা কোথায়? ইমানুয়েল লেভিনাস বলছেন এই সংকটটা হলো প্রেম সম্পর্কে আমাদের প্রজ্ঞা না থাকার সংকট। সুতরাং দর্শন প্রজ্ঞার প্রতি প্রেম না, প্রেমের প্রজ্ঞা এই হওয়া উচিত দর্শন। আর তিনি বলছেন যে প্রেমের প্রতি প্রজ্ঞা এইটা দর্শন অপেক্ষা নীতিবিদ্যা হলে সব থেকে বেশি ফ্রুটফুল্লি এবং সঠিকভাবে যথাযথভাবে কাভার করে। এই জন্য তিনি বলছেন, আই এম নট ইন্টারেস্টেড টু ফিলসফি, রাদার ইথিক্স। ইথিক্স নিয়ে তিনি ডিসকাস করেছেন, ইথিক্স নিয়ে তিনি কথা বলেছেন। তাহলে আমি যে কথা বলছিলাম সেটা হলো যে লেভিনাস দেখেন পাশ্চাত্য সব ফ্রেমওয়ার্ককে, স্ট্রাকচারাল যেই ধারাটা আছে, ওয়েব আছে, সেই ওয়েবগুলিকে তিনি কীভাবে ভেঙে দিচ্ছেন, কথার মাধুরী দিয়ে, কথার ফুলঝুরি ছড়িয়ে তিনি কিন্তু পাশ্চাত্যের চিন্তার কাঠামোর যে সংকট, সেই সংকটগুলি কিন্তু আইডেন্টিফাই করছেন। আপাতত আমরা বেশ কিছু আইডেন্টিফিকেশন আপনাদের সামনে দাঁড় করালাম। আরেকটা হলো যে গ্রেকো রোমান বা গ্রিক বা রোমান যে ফিলসফিক্যাল ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনের প্রতি তার ছিল প্রচণ্ড রকম অনাস্থা। সেই অনাস্থার প্রসঙ্গে তিনি প্রথম আইডেন্টিফাই করেছেন প্লেটোকে আইডেন্টিফাই করতে গিয়ে দেখেছেন যে প্লেটো হলো গ্রিকের সেই দর্শনের উত্তরাধিকার, যার একদিকে আছে থ্যালিস, অন্যদিকে আছে পারমানাইডিস ও হিরাক্লিটাস। আমরা সবাই জানি তাদের দর্শন সম্পর্কে। তারপরে একটু বলতে হয় যে থ্যালিস কিন্তু দেখেন উনি খুব মজা করে ফান করেছেন। থ্যালিস সাহেব, আপনি মেঘাচ্ছন্ন আকাশ দেখেছেন, হ্যাঁ, মেঘ দেখে
তারপর এখানে সেখানে পানি বা জলের আর্দ্রতা দেখে তারপর আপনি সেখান থেকে দার্শনিক সিদ্ধান্তে এসেছেন পৃথিবী জলময়, অতএব সব কিছু জল থেকে সৃষ্টি, পানি থেকে সব কিছুর সৃষ্টি। লেভিনাস প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি আকাশের মুখচ্ছবি দেখেছেন, মেঘলা আকাশ দেখেছেন, আপনি কেন মানুষের মুখচ্ছবি দেখতে পান নাই? তাহলে লেভিনাস এই প্রশ্নটি কিন্তু থেলিসের সামনে ছুড়ে দিয়েছেন এই কারণে যে গ্রিক দার্শনিকরা যে বস্তু দেখে, আকাশ দেখে, জল দেখে, মানুষকে কিন্তু তারা দেখেনি। সেখান থেকে তিনি বলতে চাচ্ছেন, হ্যাঁ, তার দর্শনের একটা আউটকাম আছে, একটা ভালো ফলাফল আছে। সেটা কি? যে বস্তু আছে এবং বস্তুর সত্তাগত অবস্থা আছে। তারপর তিনি হিরাক্লিটাসকে সামনে নিয়ে আসলেন। আপনারা জানেন হিরাক্লিটাস এমন মানে আগুন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই জগৎটা হলো অনেকটা ফ্লাক্সের মতন। হ্যাঁ, ফ্লাক্সের ভিতরে যেমন সব কিছু থাকে, এইটা এরকম একটা ফ্লাক্স। তার ভিতরে আপনি চা দিতে পারেন, চিনি দিতে পারেন, মশলা দিতে পারেন, হ্যাঁ, সুগার দিয়ে তারপরে কিন্তু এখন চা হয়ে যেতে পারে। হ্যাঁ, সর্দার যেটা বলেছে যে ককটেল পার্টির কথা বলেছে, ককটেলও হতে পারে সেটা। হ্যাঁ, ফ্লাক্স অ্যাকর্ডিং টু হিরাক্লিটাস। তো হিরাক্লিটাসের একটা গুরুত্বপূর্ণ অবদান হলো, সেটা হলো যে কোনো কিছু একটা স্থির জায়গায় দাঁড়িয়ে থাকে না। পরিবর্তনশীলতা হলো তার দর্শনের একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন, যে সব কিছু পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীলতার কথা তিনি বলছেন। তাহলে ভেরি ইম্পর্টেন্ট থিংস, পরিবর্তনশীলতা। তারপর তিনি পার্মানাইটিসের দর্শনকে স্টাডি করতে গিয়ে দেখলেন যে পার্মানাইটিস সত্তার কথা বলেছেন, সত্তাবান হওয়ার কথা বলেছেন, পার্মানেন্সের কথা বলেছেন, স্থায়িত্বের কথা বলেছেন। এই সব কিছু মিলিয়ে প্লেটো বলেছেন যে দুই ধরনের জগৎ আছে। একটি জগৎ হলো পার্মানেন্ট, আরেকটা জগৎ হলো অস্থায়ী। এই অস্থায়ী জগৎটা হলো কি? আমরা চোখ নাক কান দিয়ে যে জগৎটাকে দেখি, যেটাকে আমরা বলছি ভিজিবল ওয়ার্ল্ড, এটাকে প্লেটো ধরেছেন অস্থায়ী হিসেবে। আর তিনি পার্মানেন্ট ওয়ার্ল্ড বলতে বুঝেছেন সে আইডিয়াল ওয়ার্ল্ডকে। এই আইডিয়াল ওয়ার্ল্ডের রসদ তিনি পেয়েছেন পার্মানেন্টিসের কাছে, আর জগতের সমস্ত পরিবর্তনশীলতার কথা বার্তা, এই আইডিয়াটা তিনি পেয়েছেন হিরাক্লিটাসের কাছ থেকে। সুতরাং এই দুজনকে এক করে প্লেটো এক নতুন অধিবিদ্যা দিয়েছেন। অনেকে বলে জ্ঞান তত্ত্বে, আসলে প্লেটো কিন্তু আমাদের অধিবিদ্যা দিয়েছেন। অধিবিদ্যা এই কারণে, ফাইনালি তিনি যে ধারণা পেয়েছেন, আইডিয়া সামাম বোনাম, সর্বোচ্চ সুখের যে ধারণা বা সন্ধান তিনি পেয়েছেন, সেই সর্বোচ্চ সুখ কিন্তু এই বস্তু জগতের কোনো কিছু দিয়ে আর তাকে পাওয়া যায় না। তাকে আমার ইমাজিনেশন দিয়ে পাওয়া যায় না, মেমোরি দিয়ে পাওয়া যায় না, আমার পারসেপশন দিয়ে পাওয়া যায় না। তাকে কীভাবে পেতে হয়? তা পাওয়ার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন হয়। আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের রিজন, সেটাকে বিকশিত করতে হয়। ম্যাটাফিজিক্স পড়তে হবে, ম্যাথমেটিক্স পড়তে হবে, তারপর আমার যে বুদ্ধিযুক্তির বিকাশ ঘটবে, সেই বুদ্ধিযুক্তির বিকাশের মধ্য দিয়ে আমি তাকে জানব। সেই জানার বিষয়টি হলো আইডিয়া। এই আইডিয়া দেখা যায় না, এই আইডিয়া পারসেপশনে হয় না, এবং সেটাকে তিনি পার্মানেন্স বলেছেন। লেভিনাস বলেছেন যে এখানে এসে প্লেটো সাহেব এই জগতের সাথে ধারণার জগতের এক দ্বৈততা সৃষ্টি করে ফেলেছেন। সেই দ্বৈততার মধ্যে তিনি কি করেছেন? দ্বৈততার চূড়ান্ত সিদ্ধান্তে তিনি কিভাবে গিয়েছেন? এক ধরনের কনসেপচুয়ালাইজেশন করে। সিদ্ধান্তে আসার ক্ষেত্রে এই কনসেপচুয়ালাইজেশন মেথডটাই প্রবলেমেটিক লেভিনাসের মতে। জেনারেলাইজেশনটা প্রবলেমেটিক, কারণ যে জেনারেলাইজেশনে আমি একটাকে আপতিকভাবে ধরে নিচ্ছি, সে হলো এই চরিত্রের কি, তার মাঝে পরিবর্তন আছে, তার মাঝে অস্থিরতা আছে, এবং তার যে জ্ঞান, সেই জ্ঞানটা হলো মায়া, বিভ্রম। হ্যাঁ, সে স্থায়ী না, সে হলো ওই যে সেই এলিগেরি অফ দ্য কেভের সেই বন্দিশালায় আবদ্ধ যে ব্যক্তি, যার পিছন দিক থেকে এক ধরনের আলোর ছায়া ওই তার ঘরে পড়তো, আর সেখান থেকে তিনি বাইরের মানুষগুলি দেখতেন। বন্দী হলো ভিতরের মানুষ, আর বাইরের মানুষের ছায়াটা তিনি শুধু দেখতেন, আসল মানুষকে তিনি দেখতে পেতেন না। তার মানে আমরা যে জগতে আছি, পরিবর্তনের যে জগৎ,
যেই জগতের কথা হিরাক্লিটাস বলেছেন, আবার থেলিস বলেছেন, সেই জগৎ প্লেটোর কাছে হয়ে গেল আপনার মায়ার জগৎ। সেই জগৎ হয়ে গেল এমন এক জগৎ সেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এখানে কি করেছে লেভিনাসের মতে, যে পাশ্চাত্য এই গ্রিক দর্শন এখানে সে একটা প্রচণ্ড রকম মার খেয়েছে। সে মারটা কি, যে ওই যে কনসেপচুয়ালাইজেশনের উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছেছেন, যে সিদ্ধান্তটি চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্তই হতে পারেনি। এরিস্টটলের ফিলসফি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি একই কথা বলেছেন। তিনি বলছেন যে এত বেশি মাত্রায় বিজ্ঞান নির্ভর বস্তুনিষ্ঠ এরিস্টটল ছিলেন, যে যুক্তি এবং বিজ্ঞানের বাইরে যিনি, প্রাকৃতিক বিদ্যার বাইরে যিনি কথা বলতেন না, সেই বিজ্ঞানীকেও বলতে শুনি আমরা যে এই জগৎ দেখে যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে, সেই বিস্ময় থেকেই মানুষের চিন্তা, মানুষের ভাবনার উদ্রেক। লেভিনাস প্রশ্ন করলেন যে আপনি শুধু বিস্ময়টাই দেখলেন প্লেটো সাহেব, আপনি আর কিছু দেখেননি? মানুষ দেখেননি? মানুষের হাসি কান্না দেখেন নাই? আপনার কৃতদাসের যে হাসি, কৃতদাসের যে কান্না, আপনি তো কৃতদাসের কথা আনছেন সেখানে। সেই একইভাবে দে আর ভালনারেবল কমিউনিটি, কৃতদাস এবং নারী। প্লেটো তার পলিটিক্সে যেই বিভিন্ন গোষ্ঠীর কথা বলেছেন, শ্রেণীর কথা বলেছেন, ওইখানে লেভিনাস বলছে তার ওই শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে দুটাকে অন্তত ভালনারেবল বলা যায়। একটা হলো নারী, আর একটা হলো আপনার কৃতদাস। সেই ভালনারেবল কমিউনিটির সদস্যদের যন্ত্রণা আপনি দেখেন নাই? জগতের এত বিস্ময় দেখেছেন? তাই সেটা হলো দেখার সীমাবদ্ধতা। তাহলে লেভিনাস এই পাশ্চাত্য দর্শনের এই যে দেখার যে সীমাবদ্ধতা, সেই দেখার সীমাবদ্ধতাটাকে তিনি প্রচণ্ড রকমভাবে প্রশ্ন করেছেন। এইটা তো হলো তাদের এপিস্টেমোলজি এবং মেটাফিজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে লেভিনাসের প্রশ্ন। তার আরেকটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্ন উত্তর অনুসন্ধানের মধ্য দিয়ে লেভিনাস তার দর্শনকে দাঁড় করিয়েছেন, সেটা হলো যে তাহলে আমরা যে নীতিবিদ্যার কথা বলছি, সেই নীতিবিদ্যার আলোচনার বিষয়বস্তু কী হবে? সেটা কি মেথড, সেটা কি টেকনিক, সেটা কি কোনো টুলস, অথবা দর্শনের যে প্রথাগত যে আলোচনা, যেটাকে আমরা প্রশ্ন করে রাখছি, তার থেকে আলাদা কিছু? সেই আলোচনার প্রসঙ্গ ধরে তিনি আবার মানে দর্শন চর্চার, নৈতিকতার চর্চার দুটা গুরুত্বপূর্ণ ধারাকে সামনে নিয়ে আসছেন। একটা আমি গত আলোচনায়ও কিছুটা বলেছিলাম, আজকে আবার রিপিট করছি। সেটা একটা হলো আপনার ডিঅন্টোলজি, আর একটা হলো টেলিওলজি। একটা হলো একটা পারপাস হলো পারপাস ড্রিভেন, একটা লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা যে কাজ করি সেটার কথা বলছেন তিনি। আর আরেকটা হলো যে আমরা কর্তব্যকে গুরুত্ব দিয়ে যে কাজগুলি করি সেটা। তো এখানে সংকটটা হলো এই জায়গায় যে আমরা যখন কোনো লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে নিয়ে নৈতিক নীতি দাঁড় করাই, সেটা প্রকৃত অর্থে কোনো নৈতিক নীতি হয়ে ওঠে না। কারণ লক্ষ্য যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকে, আমি ততক্ষণ পর্যন্ত নৈতিকতার সাথে থাকি। আর ডিউটি বেসড যে ইথিক্সের কথা বলা হচ্ছে, সেই ইথিক্সটাকে তিনি প্রশ্ন করছেন এই কারণে যে আসলে মানুষের যে ইন্টেনশনালিটি, মনোভাব, সেই মনোভাব বহুমাত্রিক। এই আলোচনা আমি আসবো, এই ইন্টেনশনালিটির ধারণা তিনি পেয়েছেন হুসার্লের কাছ থেকে। আমাদের মনে হয় সেই আলোচনায় যেতে হবে। তো এই যে মনোভাব বা ইন্টেনশনালিটি, সেই ইন্টেনশনালিটিকে বুঝতে হলে কিন্তু ডিউটির উপর ভিত্তি করলে হবে না। কারণ ডিউটি এক এক সময় এক এক ধরনের ডিউটি হতে পারে, ডিউটির কথা বলতে পারে। হ্যাঁ, কারণ আমি যখন একজন মানুষের জীবন রক্ষা করা ডিউটি, তখন মিথ্যা বলা হয়তো বা আমার আরেকটা ডিউটি হয়ে উঠতে পারে। এরকম এটা জিউস প্রসঙ্গে খুবই প্রাসঙ্গিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যাস্টাপো বাহিনী যখন জিউসদেরকে খুঁজতো, জিজ্ঞাসা করতো এখানে কি কোনো জিউস আসছে, তাহলে যে কোনো সামারিটিয়ান পার্সোনালিটি যারা, ভালো মানুষ যারা, তারা বলবে যে না, সত্যি কথা বলবে না, তারা মিথ্যা কথা বলবে যে না, এইদিকে কোনো জিউস আসে নাই, আমরা দেখি নাই। আসলে কিন্তু তার ঘরেই একজন জিউসকে লুকিয়ে রেখেছেন। তাহলে একজন জিউসের জীবন বাঁচানোর যে কর্তব্য, সে কর্তব্যের আড়ালে কিন্তু আরেকটি মিথ্যা বলার কর্তব্য চলে আসতে হয়। সুতরাং কর্তব্যবোধ বা মুক্ত হয়ে আমরা কিন্তু কোনো নৈতিক ক্যাটাগরি বা নৈতিক কোনো ক্লাসিফিকেশন দাঁড় করাতে পারি না।
তাহলে নৈতিকতা কিসের উপর ভিত্তি করে হবে? তখন তিনি বলছেন নৈতিকতাকে দাঁড় করাতে হবে রিলেশনশিপের উপর ভিত্তি করে। তা কি দাঁড়ালো? যে একদিকে লক্ষ্য উদ্দেশ্য, এইম অ্যান্ড অবজেক্টিভস, টেলিলজিক্যাল যে ঘরানা সেটাকে তিনি বাদ করে দিয়েছেন, ডিওন্টোলজিক্যাল ঘরানাকে তিনি বাদ করে দিয়েছেন। তার বিপরীতে তিনি বলতে চাচ্ছেন যে রিলেশনশিপ বেসড যে ইথিক্স, সেই ইথিক্সটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। সেই রিলেশনশিপের ধারণা তিনি পেয়েছেন ওই যে সেই ফেস টু ফেস ধারণা থেকে। ফেস টু ফেস ধারণাটা কি? ফেস টু ফেস ধারণাটা তিনি আবার পেয়েছেন তার সেই শিক্ষকের যে উপদেশ ছিল যে তুমি তালমুদটি পড়ো, সেই ধর্মগ্রন্থটি পড়ো, সেই পাঠ করার মধ্য দিয়ে তিনি ঈশ্বর সম্পর্কে যে প্রতিচ্ছা, ঈশ্বর সম্পর্কে যে ধারণা সেখানে পেয়েছেন, সেই ধারণাটাকে তিনি অ্যাবস্ট্রাক্ট করে ফেস টু ফেস ধারণার জন্ম দিয়েছেন। তো এখন এটা হলো যে পাশ্চাত্য দর্শনের বিরুদ্ধে তার একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্স বা তার একটা অবস্থান। তো এখানে থিওডেসি সম্পর্কে তিনি কথা বলেছেন। থিওডেসি প্রসঙ্গে বলতে গিয়ে আমি যদি একটু স্ক্রিপ্ট থেকে পড়ি তাহলে দাঁড়ায় যে আলোচনায় ঈশ্বরের প্রসঙ্গ ধরে লেভিনাস থিওডেসির প্রসঙ্গ নিয়ে আসছিলেন। এই আলোচনায় তিনি ঈশ্বরের সঙ্গে অমঙ্গলের সম্পর্কের একটা রেশ টেনেছেন। গতানুগতিক যে ঈশ্বর, সেই ঈশ্বরকে তিনি প্রশ্নের সামনে দাঁড় করিয়েছেন। অর্থাৎ আমাদের প্রচলিত যে ধর্মতত্ত্ব থিওডিসি, সেখানে ধর্ম ঈশ্বরকে যেভাবে উপস্থাপন করা হয়, সেই উপস্থাপনার পেছনে বলা হয় ঈশ্বর হলেন সমস্ত শুভ এবং অশুভ স্রষ্টা। যার পরিবারের সকল সদস্য অন্যায়ভাবে যুদ্ধে আহত হন বিশেষ ধর্ম পরিচয়ের কারণে, সেই তিনি কিন্তু ঈশ্বরের মুখোমুখি যে হে ঈশ্বর, তাহলে কি তুমি যুদ্ধেরও স্রষ্টা? আমি তো এই যুদ্ধ চাই না। লেভিনাসের কাছে যুদ্ধ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। যুদ্ধকে তিনি প্রত্যক্ষ করেছেন, যুদ্ধের ঘাত তিনি নিয়েছেন, সংসার হারা হয়েছেন, আপনজন হারিয়েছেন। এত সব কিছু যার অভিজ্ঞতায়, সে অভিজ্ঞতা নিয়ে একজন মানুষ কিন্তু ঈশ্বরের মুখোমুখি। হে ঈশ্বর, তুমি কি যুদ্ধেরও স্রষ্টা? এখন প্রশ্ন হলো যেটা, যে থিওলজিতে যে ঈশ্বরকে আমাদের সামনে নিয়ে আসা হয়, সেই ঈশ্বর কিন্তু একেবারেই মঙ্গলের স্রষ্টা হিসাবে, অমঙ্গলের স্রষ্টা হিসাবে, তারপর নানান কল্যাণ অকল্যাণের স্রষ্টা হিসাবে সামনে আসে। তাহলে এই যদি হয় স্রষ্টা বা ঈশ্বর, সেই ঈশ্বরকে তিনি বলতে চাচ্ছেন যে তুমি তো অনেক কিছুই জানো, তুমি তো অনেক কিছুই বুঝো, তাহলে তুমি জানো না যে এইরকম একটি যুদ্ধ হতে পারে, যে যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ, তোমার আমরা যেটাকে বলি বান্দা বা তোমার সৃষ্টিজীব হত্যার শিকার হতে পারে? তুমি কি তোমার সেই সৃষ্টিজীবের প্রতি প্রেম নেই? তোমার কি তার প্রতি কোনো দয়া নেই? তাকে তুমি রক্ষা করার জন্য কেন ভবিষ্যৎবাণী করো না? তাকে রক্ষা করার জন্য কেন তুমি পাশে দাঁড়াও না? এই প্রশ্ন কিন্তু লেভিনাস ছুড়ে দিয়েছেন। তাহলে ঈশ্বর শুভ, ঈশ্বর কি তাহলে শুভ কল্যাণময়? লেভিনাস বলছেন যদি আমরা প্রথাগত ধর্মতত্ত্বের ঈশ্বরকে মেনে নেই, তাহলে ঈশ্বর অবশ্যই শুভ কল্যাণময়। এখন প্রশ্ন হলো, যুদ্ধের মতো বিভীষিকা কেন তাহলে পৃথিবী জুড়ে? কিংবা ঈশ্বর যদি শুভ কল্যাণের উদ্যোক্তা হন, তাহলে মঙ্গলের স্রষ্টা হতে নিশ্চিত তিনি পৃথিবী জুড়ে কল্যাণ বয়ে নিয়ে আসতেন, শুভ ছড়িয়ে দিতেন, ফুল ছড়িয়ে দিতেন, প্রেমময় করে তুলতেন সব কিছুকে, মানুষের মধ্যে সেই সব কিছুর বীজ প্রথিত করতেন। মানুষ মানুষকে ভালোবাসতো, মানুষ মানুষকে হিংস্রতা এবং রক্তপাতের শিকার করতো না, সাবজেক্ট করতো না। তাহলে এই ঈশ্বর তুমি কেমন ঈশ্বর? থিওলজির যে ঈশ্বর, সেই ঈশ্বরকে তিনি প্রশ্ন করছেন। তাকে পৃথিবীর জুড়ে কেন এত হিংস্রতা, এত বৈরী, এত বিদ্বেষ? তাহলে মানে কি দাঁড়ায় এই যে ঈশ্বর এসবের আদিতে বিদ্যমান, যেখানে তার একটা ভূমিকা আছে? পৃথিবীতে হিংস্রতা থাকবে, রক্তপাত থাকবে, মারামারি থাকবে, যুদ্ধ থাকবে, একজন আরেকজনকে হত্যা করবে। এখনও তো আছে। না হয় এক যুবক কি করে শত শত মানুষকে হত্যা করে? শ্রীলঙ্কায় ঘটেছে, নিউজিল্যান্ডে ঘটেছে। এই ঘটনাগুলি সামনে নিয়ে আমরা লেভিনাসের কাছে তুলে দিলে তিনি বলতেন যে এই হিংস্রতা কেন, এই রক্তপাত কেন? তাহলে তোমার কল্যাণ, তোমার শুভ কেন সেখানে কাজ করছে না, সক্রিয় হচ্ছে না? তাহলে আমরা যদি ধরে নেই যে পৃথিবীর কোনো কিছুই কারণরহিত নয়,
আমরা যদি কারণের প্রথাগত যে মানে আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় কজেশন, প্রত্যেকটা কাজেরই কারণ আছে, একটা কাজের সাথে আরেকটা কারণ আছে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি যে বিষ পান করলে মানুষের মৃত্যু হয়, তাহলে মৃত্যুর সাথে বিষ পানকে আমরা একটা মানে মৃত্যুকে আমরা কার্য হিসেবে ধরে বিষ পান করাটাকে আমরা কারণ হিসেবে ধরতে পারি। এখন এই কারণ আবার দুই ধরনের, একটাকে বলা হয় সাফিসিয়েন্ট কজ, আর একটা হলো আপনার নেসেসারি কজ। মানে নেসেসারি কজটা হলো যে অনিবার্যভাবে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা ঘটবে, আর সাফিসিয়েন্ট কজ হলো যে অসংখ্য কারণে একটি নির্দিষ্ট ঘটনা ঘটতে পারে। তাহলে লেভিনাস প্রশ্ন করছেন যে আমরা কি ধরে নিব কোনো কিছুই কারণরহিত নয়? একটা কিছু ঘটার সঙ্গে আরেকটা যে ঘটে, এই ঘটনাটিকে একটা ঘটনা আরেকটা ঘটনাকে ঘটতে সাহায্য করে, তাহলে নিশ্চয়ই ঈশ্বর সেই কারণ সম্পর্কে পূর্ব থেকে অবহিত। ধর্মতত্ত্ব যে ঈশ্বরকে উপস্থাপন করছে, সেই উপস্থাপিত ঈশ্বর হলো এত শক্তিময়, তাকে বলা হচ্ছে এইভাবে অলমাইটি, অমনিপোটেন্স, তাকে বলা হচ্ছে অমনিসাইন্স, তিনি সব জানেন, তিনি সব বুঝেন, তিনি সর্বময়, সব জায়গায় তিনি বিরাজ করেন, সর্বশক্তিশালী। এই হলো ধর্মতত্ত্বের ঈশ্বর। তাহলে তিনি যদি এতই জানেন, তাহলে অগ্নিগিরির অগ্নুৎপাতে হাজার হাজার মানুষ কেন মারা যায়, কেন মানুষ রক্তপাতের শিকার হয়, হ্যাঁ, ভূমিকম্পে, বন্যায়, খরায় এবং না খেয়ে মানুষ কেন মৃত্যুর শিকার হচ্ছে। সুতরাং লেভিনাসের কাছে কিন্তু এই ধর্মতত্ত্বের থেকে গুরুত্বপূর্ণ ছিল মানুষ এবং মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা। যে কারণে তিনি বলছেন যে প্রথাগত যে ধর্মতত্ত্ব, সেখানে ঈশ্বরকে যেভাবে উপস্থাপন করা হয়, সেই উপস্থাপিত ঈশ্বর এই প্রশ্নসমূহের কোনো উত্তর দিতে পারে না, সক্ষম নয়। অতএব স্টপ দ্য থিওডিসি, এই ধর্মতত্ত্ব এগুলি তোমরা আপনার থামাও। এই ধর্মতত্ত্ব দিয়ে প্রকৃত ঈশ্বরকে তোমরা সামনে নিয়ে আসতে পারবে না, প্রকৃত ঈশ্বরকে তোমরা বুঝাতে পারবে না। তা কী করতে হবে? নতুন আঙ্গিকে নতুনভাবে তাকে ব্যাখ্যা করতে হবে, তাকে বিশ্লেষণ করতে হবে। সেই বিশ্লেষণের বিষয়টি তিনি আমাদের সামনে নিয়ে আসছেন। তাহলে আবারও যদি আমরা গোটা আলোচনাকে সারসংক্ষেপ করি, তাহলে দাঁড়ালো এই যে তত্ত্ববিদ্যা না, মানে অন্টোলজি না, মেটাফিজিক্স না, থিওডিসি না, কোনো কিছুই আমাদের জ্ঞানের বা আমাদের ভাবনার উৎস হতে পারে না। তাহলে কি হবে সেই উৎস? এক বিশেষ ধরনের চেতনার স্তর থেকে তিনি বলছেন দর্শনের জন্ম। সেই চেতনা কি? তিনি এই চেতনার নাম দিয়েছেন, আবারও বলবো, নীতিবিদ্যা, ইথিক্স। তাহলে প্রথম দর্শন বলতে তিনি নীতিবিদ্যাকেই বুঝেছেন। কারণ যেই চেতনার মধ্য থেকে আপনার মধ্যে একটা বিশেষ কিছু জন্ম হয়, জন্ম নেয়, দীর্ঘদিন আপনি মাকে দেখছেন না বা আপনার প্রিয়জনকে দেখছেন না, তারপর যদি তার সাথে 35 বছর পর, 40 বছর পর দেখা হয়, আপনি নিশ্চয়ই প্যাসিভ থাকবেন না, আপনি নিশ্চয়ই চুপ করে থাকবেন না, চিৎকার করবেন, লাফ দিবেন। তার মানে কি? আপনার মধ্যে এই যে দেখার যে সক্রিয়তা, সেটা সক্রিয় হয়ে উঠবে। এই চেতনাটা কি? সে ফেস টু ফেস। আমি আমার মায়ের মুখোমুখি হয়েছি, আমি আমার প্রিয়তমার মুখোমুখি হয়েছি, আমার প্রিয়জনের মুখোমুখি হয়েছি, আমার প্রিয় দেশবাসীর মুখোমুখি হয়েছি। এই মুখোমুখি হওয়ার যেই চেতনা, সেই চেতনাটার নাম দিয়েছেন তিনি নীতিবিদ্যা, নৈতিকতা, দর্শন না। তাই লেভিনাস বলছেন যে এই যে চেতনাটা, এইটা কিন্তু আবার এই প্রথাগত ফিলসফিতে, আমি জানি না এই অনুষঙ্গটা আপনারা আমি কমিউনিকেট কতটা করতে পারছি, প্রথাগত ফিলসফিতে একটি গুরুত্বপূর্ণ শব্দ ইউজ করা হয়, অটোনমি। আমি বাংলায় বলি স্বশাসন। ফিলসফি করতে গিয়ে বাংলায় কিছু শব্দ ভাণ্ডার তৈরি করতে হয়েছে কাজ করার জন্য। স্বশাসন, আপনারা বলেন স্বায়ত্তশাসন, অটোনমাস ইউনিভার্সিটি বলতে গেলে তো অটোনমাস, অটোনমিসিটি, এগুলি খুব জরুরিভাবে আসে। সরি, সেই অটোনমাস শব্দটি তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি হেটেরোনমিটির কথা বলেছেন। অটোনমাসটা হলো আরেকটা আধিপত্যবাদী শব্দ। হ্যাঁ, আপনার স্বশাসনের কথা বলে আপনাকে আমি ছেড়ে দিলাম, আপনার মুখে, আপনার মুখচ্ছায়ায় যে দুঃখ আছে, যন্ত্রণা আছে, সেই যন্ত্রণাটা দেখলাম না। হ্যাঁ, আপনি স্বশাসিত, আপনারটা আপনার, আমারটা আমার। এই অটোনমিসিটি কিন্তু এই কথা বলে। তাহলে হেটেরোনমিটি কি বলে? বৈচিত্র্যের কথা বলে, ভিন্নতার কথা বলে। সেই ভিন্নতা কি বলে? সেই ভিন্নতা বলে তুমি একটি একক, ঐকিক, ইন্ডিভিজুয়ালিটি,
আমি আরেকটি একক ইন্ডিভিজুয়ালিটি। আমার ইন্ডিভিজুয়ালিটির অভিজ্ঞতার মধ্য দিয়ে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তোমার ঘাত প্রতিঘাত, তোমার দুঃখ যন্ত্রণাকে উপলব্ধি করতে পারি। সেটা অটোনমিসিটির মধ্য দিয়ে সম্ভব নয়। এটাকে তিনি এই জন্য বাদ করে দিয়েছেন। তাহলে আমরা আরেকজন দার্শনিককে বুঝতে হবে লেভিনাসকে বুঝতে হলে। আচ্ছা, সেটা হলো মার্টিন বুবার। একটা বলা যায়, তিনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে, তার সামনে যে দার্শনিকরা আছেন সেই দার্শনিকদের অধিকাংশ কিন্তু জিউস। হুসার্লের কথা বলেন, হাইডেগারের কথা বলেন, মার্টিন বুবার একজন জিউস ফিলসফার, ইহুদি দার্শনিক। হেগেলেরটা আমি জানি না, হাইডেগার জিউস ছিলেন না, তাই না? হুসার্ল তো ছিলেন, হ্যাঁ, ওকে। মার্টিন বুবার জিউস ছিলেন আনডাউটেডলি। তো মার্টিন বুবারের একটা বিখ্যাত গ্রন্থ আছে, গ্রন্থটার নাম হলো আই দাও, তারপর হচ্ছে আই ইট। আমি মনে হয় লিখাটা খুব জরুরি, শব্দ দুইটা, হ্যাঁ, আই আছে সব জায়গায়। এখানে তিনটি শব্দের সমাহার আছে, আই দাও ইট। ইট হলো বস্তু, ইট উহা। ইংরেজি ব্যাকরণ যারা পড়েন জানেন, তারা জানেন যে আমরা বস্তুবাচক কোনো শব্দকে করি, প্রনাউন্স করি ইট দিয়ে। আর আই হলো আমি, দাও হলো তাহারা। তাহলে লক্ষ্য করেন এই তিনটি শব্দ তার গোটা ফিলোসফিতে, আমি মনে হয় আমাদের লঞ্চটা মনে হয় এখন সমুদ্রের দিকে যাচ্ছে। এতক্ষণ আমরা মোহনায় ছিলাম, ঘাটে ছিল, এবার সমুদ্রের দিকে চলে যাবে। একটু মনোযোগ চাচ্ছি আমি সবার। বুবারকে তিনি লুফে নিলেন। আই দাও ইট, আইটাকে, দাওটাকে, ইটটাকে। এখানে মার্টিন বুবার বলছে যে আই দাও, দুটো শব্দ আছে আমাদের ইংরেজি ভান্ডারে, একটা হলো ইন্ডিভিজুয়ালিটি আর একটা হলো পার্সোনালিটি। তাহলে ইন্ডিভিজুয়ালিটির সাথে ইন্ডিভিজুয়াল আর পার্সোনালিটির সাথে হলো পার্সন। তো এখানে এই শিরোনামের মধ্যে পার্সন হলো আই দাও সাপেক্ষে আই হলো এখানে পার্সন, আই ইট সাপেক্ষে আই হলো এখানে ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল। হ্যাঁ, এক্স ওয়াই জেড আমরা পরিসংখ্যানে যখন কাজ করি তখন ভেরিয়েবল ইউজ করতে হয় ম্যাথমেটিক্সে। তো এখানে এই আই হলো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলস, তার প্রতিস্থলে অন্য যে কেউ বুঝতে পারে। কিন্তু দাও সাপেক্ষে আই হলো চেতন সত্তা, কজিটিভ, কজিটিভ, কজিটিভ শব্দ আমরা আসবো পরে। তাহলে এই আই হলো পার্সন, আর ইটের যে আই, সেই আই হলো আপনার ইন্ডিভিজুয়ালিটি। তাহলে লেভিনাস বলছে যেটা, যে আসলে বেসিক্যালি আমরা দুই দ্বৈরথের মধ্যে আছি। এক দ্বৈরথ হলো আই, আর এক দ্বৈরথ হলো আদার্স। এই দাও যেটা, এই দাও হলো আদার্স। আদার্স নিয়ে আমি আলোচনা করব। তবে আই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের চলে যেতে হয় ডেকার্তের কাছে। আমরা যে কথা বলেছিলাম যে তিনি পাশ্চাত্য গোটা ফ্রেমওয়ার্কটাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন, সেই প্রশ্নের মধ্যে ডেকার্ত কিন্তু বাদ যান নাই। ডেকার্ত বলেছে কি, কজিটু আর্গু সাম, আই থিঙ্ক দেয়ারফর আই এম, আই থিঙ্ক দেয়ারফর আই এম। তাহলে আইটাকে চেতন, তার চেতন কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? ওই থিঙ্কিং থেকে। লেভিনাস বলছেন আই কি এত অসহায় যে সারাক্ষণ তার চেতন দিয়ে তারপর তার নিজের নির্মাণ করতে হবে? প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নটি আমরা একটা পরে বা একটা ভালো একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা হয়তো পাবো। তাহলে লেভিনাসের কাছে আই, ডেকার্তের কাছে যে ইগো, এই দুইয়ের মাঝে তিনি একটা পার্থক্য করেছেন। ডেকার্তের ইগো হলো কজিটু, তারপর ডেকার্তের ইগো হলো সাম। সে চেতনশীল, সে চিন্তা করে, এই জন্য তার চেতনা আছে। তো লেভিনাস বলছে যেটা, যে আই, সে চেতনশীল হওয়ার প্রয়োজন নাই, চেতন নিয়েই তো সে চেতনাশীল। চেতন নিয়ে যে চেতনা, সেই চেতনার কথা তিনি বলছেন। চেতনা দিয়ে আইকে ডিফাইন করার দরকার নাই। আমি সারাক্ষণ চেতন নিয়ে চেতনশীল।
আমি ঠিক শব্দটা যদি বুঝাতে পারি এরকম যে চেতনা দিয়ে আমাকে আইডেন্টিফাই করার দরকারটা কি? আমি নিজেই তো চেতনের সঙ্গে আছি। এই দুটাকে তিনি পার্থক্য করতে চান নাই। হ্যাঁ, আমি মানেই তো আমার চেতনা আছে, সে চেতনা দিয়ে আমি নির্মিত হই। আমার চেতনা দিয়ে আমার নিজেকে নির্মাণ করার দরকার নাই, এটা বাতুলতা। তার মানে হলো এই যে তিনি, এবং এটা আপনারা সবাই জানেন যে ডেকার্তের যে ইন্টারেকশন থিওরি যেটা আছে, এটাকে বলা হয় মাইন্ড বডি ইন্টারেকশন। এটা আসলে ওয়ান কাইন্ড অফ ডুয়াল ফিলসফির যে ডুয়ালিজম, সেই ডুয়ালিজমটা এখানে খুব প্রাসঙ্গিক। ডেকার্ট বলছে যেটা, যে দুটো ভিন্ন সত্তা সবসময় থাকে, একটা হলো ম্যাটার আর একটা হলো মাইন্ড। তাহলে ম্যাটারটা হলো বডি আর মাইন্ডটা হলো আমি আই। তো তিনি ডেকার্ট বলছে যে বডিটা হলো, এটা শুধু এক্সটেনশন আছে, বিস্তৃতি আছে, ওয়েট আছে, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, টাচ করা যায়, টাচেবিলিটি আছে, তার পারসেপচুয়াল এন্টিটি আছে তার। আর এই বডির যা আছে সেটা হলো তার কনসাসনেস। আর তার কনসাসনেসকে আমি কিভাবে বুঝি? তিনটা মাত্রা দিয়ে, থিঙ্কিং, ভলিউশন অ্যান্ড উইলিং। আমি চিন্তা করি, আমি ইচ্ছা পোষণ করি, আমি কামনা করি। এই তিনটা মাত্রা দিয়ে আমার আইকে আমি আইডেন্টিফাই করি, ডেকার্ট বলছেন। তাহলে যেই ম্যাটারের কথা, যে বডির কথা বলা হচ্ছে, সেই বডিকে কিন্তু তিনি নিষ্ক্রিয়, নিষ্প্রভ করে রেখে দিয়েছেন। সে কি? তার শুধু জাড্যতা আছে, তার শুধু জড়তা আছে, তার শুধু এক্সটেনশন আছে। কিন্তু একটা কাল্পনিক গল্প তিনি পাচ্ছেন ডেকার্ট সাহেব, কিন্তু তাদের মাঝে একটা ইন্টারেকশন হয়। ইন্টারেকশনটা কিভাবে হয়? নাম দিয়েছেন পিনিয়াল গ্ল্যান্ড। সায়েন্টিস্টরা বলছে ফিজিওলজিতে আমরা এরকম পিনিয়াল গ্ল্যান্ডের অস্তিত্ব পাই নাই। ডেকার্ট কিন্তু খুব বড় মাপের একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। আপনারা ওই যে ইন্টারমিডিয়েটে কার্টেশিয়ান স্থানাঙ্ক, এই কার্টেশীয় যে ওই ডেকার্ট, এনে বলা হয় কার্টেশিয়ান, নিশ্চয়ই মনে আছে যারা সায়েন্সে পড়েছি আমরা। কার্টেশিয়ান স্থানাঙ্কের যে প্রবক্তা তিনি হলেন ডেকার্ট। তাহলে ডেকার্ট কী করলো? যে বডি এবং মাইন্ডের মাঝে ডুয়ালিটি আছে, এই ডুয়ালিটি বিদ্যমান। লেভিনাস বলছে যে এইরকম দার্শনিক চর্চার ক্ষেত্রে এই যে দ্বৈরথটা, এই যে ডুয়ালিটিটা, ডাইকোটমিটা, এই ডাইকোটমি আমাদেরকে কী করে? আমাদেরকে বিপদগামী করে, ডেঞ্জারাস অবস্থায় নিয়ে যায়। কোন ডেঞ্জারে নিয়ে যায়? যে চিন্তাকে, সমাজকে, মানুষকে, রাষ্ট্রকে, মানুষের সাথে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদিগুলিকে বুঝতে অসহযোগিতা করে। আপনারা যদি জ্যাক দেরিদের কাছে যান, জ্যাক দেরিদেও কিন্তু একটু অন্যভাবে, দেরিদে কেন প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছে, অনেকে যদিও বলে যে পোস্টমডার্নিস্ট থিঙ্কাররা হলো পুঁজিবাদের এক নবতর উদ্যোক্তা বা সংযোজন, কিন্তু আমার কাছে এটাও মনে হয় যে পশ্চিমা চিন্তাকে প্রশ্ন করতে হলে জ্যাক দেরিদের কাছে যেতে হবে, তার অফ গ্রামাটোলজির কাছে যেতে হবে। তিনি একটা ফর্মে করেছেন, কাজটা কিছুটা এগিয়ে রেখেছেন এইভাবে পশ্চিমা দর্শন চিন্তাকে প্রশ্নবিদ্ধ করে, যে এটা হলো ফুল অফ প্রেজেন্স অফ মেটাফিজিক্স। ওয়েস্টার্ন ফিলসফি ইজ এ প্রেজেন্স অফ মেটাফিজিক্স। আর আমাদের লেভিনাস বলছেন ওয়েস্টার্ন ফিলসফি ইজ এ ফুল অফ থিমাটাইজেশন, থিম করে তারপরে জেনারেলাইজেশন, কনসেপচুয়ালাইজেশন। এই হলো ওয়েস্টার্ন ফিলসফি। দুজনের দুটো আবিষ্কার। একজন বলছেন প্রেজেন্স অফ মেটাফিজিক্স, তারপরে তিনি সেখান থেকে বলছেন যে কার্ল মার্কস পর্যন্ত, প্ল্যাটো থেকে শুরু করে কার্ল মার্কস পর্যন্ত পশ্চিমের সমস্ত ফিলসফিকে পাঠ করলে একটা জিনিস, দুটা জিনিস পাওয়া যায়। একটা হয়েছে যে ডাইকোটমি, ডুয়ালিটি, দ্বৈতবাদ, আরেকটা হলো অধিবিদ্যার উপস্থিতি। এবং প্রত্যেকের মধ্যে আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা হলো মাস্টার্স ডিসকোর্স তৈরি করা। মাস্টার ডিসকোর্স দিয়ে, যেমন কার্ল মার্কস বলছে আদিম সাম্যবাদী সমাজ ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে সমাজতন্ত্র তারপরে সাম্যবাদের দিকে যাবে। এইটা হলো যে তিনি বলে দিয়েছেন। যাবে কি যাবে না সেগুলো অন্য তর্কের বিষয়, আলোচনার বিষয়। তাই প্রশ্ন হলো, এটা কি ন্যাচারাল একটা জার্নি নাকি আরোপিত জার্নি? আরোপিত জার্নিটা হলো যে আমি আরোপ করে দিলাম। কিভাবে? যা আমি এখানে লেকচার দিচ্ছি, আপনারা শুনবেনই, এটা হলো আরোপিত। কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, নাও শুনতে পারি। তাহলে আদিম সাম্যবাদী সমাজ থেকে সাম্যবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কর্মী নাও হতে পারি। তা সুতরাং আদিম সাম্যবাদ কিভাবে আধুনিক সাম্যবাদের দিকে যায়, এই প্রশ্নটি কার্ল মার্কসের সামনে রাখলে কি দাঁড়ায়?
তারাই এই যে তিনি একটা মহাবয়ান আমাদের সামনে দাঁড় করিয়েছেন, যেটাকে বলা হয় মাস্টার ডিসকোর্স। ইটস ওয়ান কাইন্ড অফ মেটাফিজিক্স। মেটাফিজিক্স কি? মেটাফিজিক্স বলতে শুধুমাত্র ঈশ্বর, সোল, ইমেটেরিয়াল সামথিং নিয়ে আলোচনা না। মেটাফিজিক্স হলো এরকম যে এরকম প্রিন্সিপালগুলি আমরা অস্তিত্বশীল দেখি না, তাই এটার অস্তিত্বহীনতা আছে। সেই অস্তিত্বহীনতা কি? যে এটাকে আমরা বাস্তবায়ন সকল ক্ষেত্রে সকল সময় প্রাকৃতিক নিয়মে, স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক গতি প্রবণতার মতো কিন্তু সে যাচ্ছে না, কিন্তু এটাকে স্বাভাবিকভাবে ভাবছি আমরা, স্বাভাবিকভাবে করে নিচ্ছি। এই করে নেওয়াটাই হলো ওয়ান কাইন্ড অফ মেটাফিজিক্যাল ডিসকোর্স। যাক, কার্ল মার্কসের তত্ত্বকেও তিনি বলেছেন যে এইটা ওয়ান কাইন্ড অফ মাস্টার ডিসকোর্স বা এক ধরনের মেটাফিজিক্যাল প্রেজেন্স। প্ল্যাটোর মাঝে তো আছে। আরেকটা হলো যে তারা ডাইকোটমি তৈরি করেছে। এটা হলো দেরিতের আবিষ্কার। লেভিনাসের আবিষ্কারটা হলো যে গোটা পাশ্চাত্য দর্শন চিন্তা নির্মাণের ক্ষেত্রে, সিদ্ধান্তে পৌঁছার ক্ষেত্রে কোনো না কোনোভাবে তারা কনসেপচুয়ালাইজেশন বা জেনারেলাইজেশনের উপরে তারা আস্থা রেখেছেন, তারা সেইভাবে কাজ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গাটাকে তিনি অপোজ করেছেন, এই জায়গাটাকে তিনি বাদ দিয়েছেন। এখানে আরেকটা তত্ত্ব বলে রাখি, আপনারা জানেন যে মার্টিন বুবের তিনি যখন আই দাও আই ইট গ্রন্থটি লিখেন, যে বছর এই গ্রন্থটি প্রকাশিত হয় ঠিক সেই সময় আরেকটি বিখ্যাত গ্রন্থ দ্য ইগো অ্যান্ড দ্য আইডি প্রকাশিত হয়, সিগমন্ড ফ্রয়েড। সেটাও কিন্তু সেই সময় মনোবিজ্ঞানে এক ব্যাপক চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সায়েন্সে একটা মারাত্মক প্রভাব বিস্তার করেছিল। তো সেখানে এই আলোচনাটা আমি আনতে চাচ্ছি কয়েকটা বিশেষ কারণে। যদিও লেভিনাস কোথাও কখনো ফ্রয়েডকে রেফারেন্স করেননি, কিন্তু তার আলোচনাটা খুব প্রাসঙ্গিক। আমরা জানি যে সেখানে তিনি বলতে চাচ্ছে যে মানুষের যে মনস্তাত্ত্বিক চিন্তা প্রক্রিয়া, সেই চিন্তা প্রক্রিয়া তিনটি ধাপে কাজ করে। একটা ধাপকে তিনি বলেছেন আইডি, ইগো, সুপার ইগো। তা আইডি, ইগো, সুপার ইগো, এখানে কিন্তু বেসিক্যালি একজন মানুষ দুটা স্তরে আছে। একটা স্তরে হলো তার মধ্যে পশুত্ব আছে, যুক্তিহীনতা আছে, সে যা খুশি তাই করবে। আরেকটা হলো যুক্তির বলের মধ্য দিয়ে মানুষ তার নিজেকে সাজিয়ে দেয়, মানুষ তার নিজেকে গুছিয়ে রাখে। আমার অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু সব ইচ্ছা আমি পালন করি না, সব ইচ্ছা আমি বাস্তবায়ন করি না। আমার যে ইচ্ছাগুলি জাগে সেটা হলো আমার ইনস্টিংক্ট। এই ইনস্টিংক্টটা হলো আপনার ফ্রয়েডের কাছে আইডি। আর আমি যে সেটাকে দাবিয়ে রাখছি, আমি যে সেটাকে গুরুত্ব দিচ্ছি না, সেটা হলো সুপার ইগো। সেই সুপার ইগোটা আমার যুক্তিবোধ, আমার রেশনালিটি, আমার এই সব কিছুর সঙ্গে যুক্ত করে উপস্থিত হয়েছে। তাহলে লেভিনাস তার নীতিবিদ্যা সম্পর্কে তিনি যে প্রমিস করেছেন যে আসলে দর্শন বলে কিছু নাই, সব কিছুই নীতিবিদ্যা, এই প্রসঙ্গটা কেন আনছেন? এই প্রসঙ্গটা আনার পেছনে একটা কারণ ছিল যে প্রত্যেকটা মানুষ তার অস্তিত্বশীল হওয়া, তার বেড়ে ওঠা, তার হাসি কান্না, দুঃখ যন্ত্রণা সব কিছু কিন্তু সমাজের মধ্যে হয়। তো যে সমাজের মধ্যে আমরা বাস করি, এই সমাজে কিন্তু আমরা যদি মানুষজনকে ভাগ করি তাহলে আমি আর আমার বাইরে যারা, সেটা এই আমি হলাম আই, তা আমার বাইরে যারা তারা সবাই আদার্স। তো এখানে আদার্স শব্দের একটা হিস্টোরিক্যাল মিনিং আছে, আপনারা জানেন। সেটা হলো যে সাবঅল্টার্নে আদার্স শব্দটি ব্যবহার করা হয়, রিসেন্টলি ইকোলজিক্যাল ফেমিনিজমে আদার্স শব্দটি ব্যবহার করা হচ্ছে, সেখানে প্রকৃতি আদার্স। মানে আদার্স শব্দের একটা কনোটেটিভ মিনিং আছে, সেটা হলো যে আদার্স মানে অন্য সত্তা, যেই সত্তাটা হলো ভালনারেবল। তা ভালনারেবল কীরকম? যে ইনফেরিয়র, যার দুঃখ আছে। যেমন ফর এক্সাম্পল সাবঅল্টার্নের কথা যখন আমরা বলি তখন একটা অর্থনৈতিক শ্রেণীকে বলি, আবার যেমন প্রলেতারিয়েটের কথা বলেছেন কেউ, আবার হেজিমনিক সোসাইটিতে যারা একটু পিছিয়ে থাকে, নিম্নবর্গ যেটাকে বলা হয়, তারা আদার্স। আবার পরিবেশগত সংকটের জায়গা থেকে দেখলে পরিবেশ প্রকৃতি হলো আদার্স, এবং পরিবেশ প্রকৃতিগত সংকটের ফলে সবথেকে প্রত্যক্ষ শিকার যারা হয় শিশু এবং নারী, তারা এখানে আদার্স। আদার্সের নানান ডেফিনিশন আছে। আসলে এই লার্নিংটা লেভিনাস গুরুত্ব দেননি আদার্সের। তিনি আদার্স বলতে বোঝাতে চাচ্ছেন যে আমি এবং আমরা, ওই যে সেই দাউয়ের কথাই তিনি, বুবেরের যে চিন্তা, সেই দাউটাকেই তিনি এখানে নিয়ে আসছেন, যা আমরা। তাহলে এই দাউটা হলো
অনেকটা একটা আয়নার কথা যদি ভাবি, তাহলে আয়নায় যখন আমি আমার মুখচ্ছবি দেখি, তো ঠিক সেইভাবে গোটা আদার্স যারা আমার বাইরে যারা আছে তারা হলো সেই আয়নার মতো। তাই আয়নার মতো বিষয়টা কি, যে আমি আমার মুখচ্ছবি, আমি আমাকে সমস্ত মানুষের মাঝে দেখতে পাই। তাহলে আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা যখন সমস্ত মানুষের মাঝে দেখি, তখন এই আমি কিন্তু কখনো যুদ্ধ বাঁধাবো না, এই আমি কিন্তু কখনো মানুষকে যন্ত্রণার নিয়ে যাব না, এই আমি কিন্তু কখনো মানুষকে না খেয়ে রাখবো না, এই আমি কিন্তু কখনো মানুষকে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলবো না। তাইলে আমি যাদেরকে ফেলছি না তাদেরকে নিয়ে আমি ভাবছি, এই ভাবনাটাই হলো আদার্স। যেমন ধরেন আমরা যখন কোনো একটা সিনেমার টিকিট কেনার জন্য একটা সময় 80-র দশকে লাইনে দাঁড়াতে হতো, তো সেই লাইনে আমরা দেখতাম যে ধাক্কাধাক্কি হয়, তাকে ফেলে। ইদানিং ঢাকা শহরে বিভিন্ন বাসের লাইন ধরার জন্য লাইন ধরতে হয়, সেই লাইনটা খুব সুন্দর সুশৃঙ্খল হয়। আবার অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, লাইনের মধ্যে দেখা যায় একজন আরেকজনকে মারিয়ে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে তারপর আরেকজন যাওয়ার চেষ্টা হয়। লাইনটা আদার্সের, সেই আদার্সের লাইন একজন মারিয়ে আরেকজনকে ফেলে যাবে না। এখানে হলো এরকম যে আমি যার সামনে দাঁড়িয়ে আছি, আমি যেন এটা ভাবি যে তিনি যেন আমার আগে যান, তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হই, আমি তার প্রতি এক ধরনের এমপ্যাথেটিক হই, লাভফুল হই, প্রেমময় হই, যে আমার তো দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, তার হচ্ছে, ভাই আপনি আমার সামনে যান। তাহলে আমার সাপেক্ষে সেই ব্যক্তিটি আদার্স। তাহলে আদার্সের প্রতি আমার দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তিনি যেটা বলছেন রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতা। এই দায়িত্বশীলতাটা কোথা থেকে আসছে? ওই যে ফেস টু ফেস নীতিবিদ্যা থেকে। তাহলে ফেস টু ফেস নীতিবিদ্যা প্রসঙ্গে লেভিনাসের যে ধারণাটা, সেই ধারণাটা নিয়ে আমি একটু বলছি যে লেভিনাস তার যে ফেনোমেনোলজিক্যাল যে ডিসকোর্স আছে, সেই ডিসকোর্সে আমরা দেখেছি যে ফেস শব্দটা তিনি ব্যবহার করেছেন। গোটা কর্মসূচিতে ফেস বা মুখচ্ছবি একটা বিশেষ অর্থ দিয়েছে। সেখানে নৈতিকতার তিনি কোড বা ইথিক্সের কথা বা কোনো স্ট্যান্ডার্ডের কথা তিনি বলেন নাই। তিনি সেখানে বলতে চাচ্ছে যে প্রত্যেকটা মানুষ হিসেবে তার দায়িত্ববোধ আছে, রেসপন্সিবিলিটি আছে, অন্য মানুষের দুঃখবোধকে নিজের মতো করে ভাবার ব্যাপার আছে। এই ভাবনার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা নৈতিক আবহ তৈরি করি, মরাল অ্যাটমসফিয়ার তৈরি করি। সেই মরাল অ্যাটমসফিয়ারে আমরা সবাই সবার সহযোগী, আমরা সবাই সবার সহমর্মী। তাহলে এই সহমর্মিতার ভাবনাটা যেখান থেকে আসছে, সেটাকে তিনি বলতে চাচ্ছে যে ফেস টু ফেস মরালিটি, মুখোমুখি হয়ে আছি আমরা। এই মুখোমুখিটা হলো সবাই সবাইকে জানি, সবাই সবাইকে চিনি, সবার দুঃখ কষ্টকে সবাই সবার মতো করে বুঝি। এই যে মিউচুয়ালিটি, এই মিউচুয়ালিটির মধ্য দিয়ে আমরা সমাজ তৈরি করি, পৃথিবী তৈরি করি। এই মিউচুয়ালিটির মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যে এগিয়ে যাওয়ার যে ভাষণাটা, এই ভাষণাটাই হলো ফেস টু ফেস। তো এখানে আমার কাছে এটা বাংলা কবিতা কয়েকটা লাইন যদি পড়ে শোনাই, তাহলে ফেসের একটা ধারণা আমরা পেয়ে যাব। তুমি একটি ফুলের মতো মনি, এমনি মিষ্টি, এমনি সুন্দর, মুখের পানে তাকাই যখনই, ব্যথায় কেন কাদায় অন্তর, শিরে তোমার হস্ত দুটি রাখি, পড়িয়েই আশিস মন্তর, বিধি তোরে রাখুন চিরকাল, এমনই মিষ্টি এমনই সুন্দর। এটা মনে হয় লেভিনাসের ফেস টু ফেস যেটা, এটাকে বোঝার জন্য এই কবিতা লাইনগুলি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। যে তার হাত দিয়ে আমি সবসময় যেন ভাবি সে মিষ্টি থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক। সেটা কবি তার কোনো প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখুক, সেই প্রেমিকার জায়গাটা আমরা ভেরিয়েবলস করে মানব শব্দটি লাগিয়ে দেই, তাহলেই কিন্তু লেভিনাসের ফেস টু ফেস শব্দটি খুব স্পষ্ট হয়ে যাবে। আবার দেখেন আমাদের গানে কিন্তু আছে এটা, আমার এই লেভিনাস পড়তে গিয়ে তার ফেস টু ফেস থিওরি পড়তে গিয়ে মনে হয়েছে চোখ যেমনের কথা বলে। হ্যাঁ, আমাদের খুব প্রচলিত একটা গান আছে, চোখে চোখ রাখা দায়। লেভিনাস বলছে মুখে কথা বলা, কোনো শব্দ ছাড়া, উচ্চারণ ছাড়াই সে কথা বলা। মানে আমরা যে কথা বলি আর শব্দ উচ্চারণ না করে কথা বলতে পারি। তাহলে আবার প্রেমিক তার প্রেমিকার চোখের উপর চোখ রেখে যে চোখ যে মনের কথা বলে। আর তিনি বলছে যেটা, যে আমরা কথা বলি কথা না বলে, শব্দ না বলে। তাহলে ফেসের মধ্য দিয়ে মানুষের ফেস বলতে এখানে শুধু মুখাবয়বকে বোঝানো হচ্ছে না, এখানে তার গোটা মানব সত্তাকে এখানে ফেস হিসেবে তিনি সামনে নিয়ে আসছেন।
হ্যাঁ, তার চোখ, তার ঠোঁট, তার নাক, তার কান, তাকে দেখেই আমরা বুঝে যাই তার কষ্টটা আছে কিনা, তার দুঃখটা আছে কিনা। তাহলে ইথিক্সের ক্ষেত্রে আরেকটা শব্দ আছে, সেটাকে আমরা অট, শুড এই বলি। অট টু বি, শুড টু বি, মানে হওয়া উচিত, করা উচিত, এরকম শব্দ আমরা ইউজ করি, যেটার একটা অন্তর্নিহিত একটা দোতনা বা একটা মিনিং আছে। এখানে মানুষের মধ্যেই যখন আমরা বলি যে আমরা মানুষের প্রতি দায়িত্বশীল, আমরা অন্য মানুষের প্রতি দায়িত্বশীল হব, তখন কিন্তু এই অন্তর্নিহিত মিনিংটা সামনে চলে আসে যে মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো অন্য মানুষের প্রতি। অন্য মানুষের প্রতি কোন দায়িত্ব? আমি আমার নিজের প্রতি যে দায়িত্বটা পালন করি সেটা। তাহলে আপনারা জানেন যে ইয়েতে তালমুদে যখন বলা হয় যে thou shalt not kill, কাউকে হত্যা করিও না, লেভিনাস বলছে এই কাউটাকে, কাউ বা যাই বলি না কেন আমরা, যে ডোন্ট কিল আদার্স, এই আদার্সটাই হলো তার কাছে গুরুত্বপূর্ণ। আদার্সটা হলো অন্য সত্তা, অন্য সত্তাকে তিনি এখানে গুরুত্বপূর্ণ করে তুলেছেন। কোথা দিয়ে? ওই যে ফেস টু ফেস দিয়ে, মুখোমুখি যে নৈতিকতার কথা বলছেন, সে মুখোমুখি নৈতিকতার সাবজেক্ট হলো আদার্স, যাকে আমরা আমাদের সামনে দাঁড় করাচ্ছি। কাউকে হত্যা করিও না, এটা। আর তাহলে লেভিনাস শুরু করেছেন যে আত্মসত্তা দিয়ে, আই, সেই আইটি আমি আগেও বলেছি যে ওটা ডেকার্তের আই না। এই আইটা হলো এমন একটা কিছু যে তাকে জেনারেলাইজেশন করে বা টোটালাইজেশন করে আইকে দিয়ে আদার্সকে পাওয়া যাবে না। উই হলো টোটালিটি। লেভিনাস এই টোটালিটির এগেনস্টে দাঁড়িয়েছেন। কেন? কারণ টোটালিটি হলো এমন সমগ্র এক্স ওয়াই জেড করে করে তারপর আমরা একটা ফ্লাক্স সাজাই, সেই ফ্লাক্সের ভিতরে একটা নামকরণ দিই টোটালিটি। হ্যাঁ, এই টোটালিটি হলো যোগ বিয়োগের ম্যাটার। এই টোটালিটি হলো মানে এক এক করে সবাইকে একত্রিত করার ধারণা। এই ধারণাটা নির্মাণ করার পেছনকার শক্তি হলো কনসেপচুয়ালাইজেশন বা জেনারেলাইজেশন। এই জন্য তিনি বলছেন যে কোনো কিছুতে টোটালাইজেশন করা বা টোটালিটিকে গুরুত্বপূর্ণ করে তোলাটা বা মানে চিন্তাকে বিকৃত করারই শামিল। তাহলে কি দাঁড়ালো? যে দর্শনকে শুরু করতে হবে অন্য সত্তা দিয়ে, অন্য সত্তার সাথে আনুষাঙ্গিক করে। তাহলে আত্মসত্তা আমার আত্মপরিচয় দিচ্ছে। তাইলে এই আত্মপরিচয় সম্পর্কে একজনের ধারণা অন্যের সঙ্গে যথাযথভাবে একটা মোকাবেলায় বা ফেস টু ফেস দাঁড়ায়, এনকাউন্টারে দাঁড়ায়। কি দাঁড়ায়? আমি আমার যে আত্মসত্তাকে নির্মাণ করেছি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তাপ, হ্যাঁ, রৌদ্রতাপ, এই এখন প্রচণ্ড উষ্ণতা চলছে, হ্যাঁ, তাপমাত্রা 40-এর মতো, 36, 37, 38 প্রায় যাচ্ছে। সেই তাপটা দেখে আমি কিন্তু বুঝে যাই তাপের কষ্টটা। না খেয়ে আমি কিন্তু বুঝে যাই না খাওয়ার কষ্টটা। তাহলে আমার যে আত্মসত্তা, এই আত্মসত্তার মধ্য দিয়ে আমি অন্য সত্তাকে বুঝতে পারি। তাহলে আত্মসত্তা এবং অন্য সত্তা মুখোমুখি এই অর্থে না, দ্বৈরথে না, বিরোধে না, তারা মুখোমুখি পরস্পরকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, কম্প্রিহেন্ড করার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি আমার আত্মসত্তার মধ্যে আমি আমার পরিচয় খুঁজি না, আমি আমার আত্মসত্তার পরিচয়টা খুঁজে ফিরি অন্য সত্তার মধ্যে, আদার্সের মধ্যে। দুটো শব্দ, একটা হলো সেলফ আর একটা হলো আদার্স। লেভিনাস বলছে সেলফ আদার্স থেকে ডিভাইডেড না, সেলফই রিয়েলাইজ করে আদার্সকে। কিভাবে? সেলফের যে আইডেন্টিটি, সেলফের যে আত্মপরিচয়ের যে সন্ধান, সেই সন্ধানের মধ্য দিয়ে সে অন্য সত্তাকে খুঁজে ফিরে। কিন্তু পাশ্চাত্য যে অন্টোলজি, সে অন্টোলজিতে কিন্তু এইভাবে করা হয় না। সেখানে যে আমরা দেখছি কজিটু আর্গু সাম, এখানে কজিটু গুরুত্বপূর্ণ। আমি হলো ডোমিনেটিং আমি। কারণ আমি এর আগেও বলেছি যেটা, যে আমির সাথে, বডির সাথে মাইন্ডের বা আমির সাথে অন্যর যে সম্পর্ক, সেই সম্পর্কটা কখনো কি বলা হয়, এটা মানে রিসিপ্রোকাল সম্পর্ক। কিন্তু লেভিনাস বলছে সম্পর্কটা রিসিপ্রোকাল না। মানে আমি তোমাকে 5 টাকা দিব, তুমি আমাকে বিনিময়ে 6 টাকা দিও, বা আমাকে 4 টাকার চকলেট দিও। এই যে সম্পর্কটা, এটা লেনদেনের সম্পর্ক, পুঁজিবাদী সম্পর্ক। এই সম্পর্কটা হলো রিসিপ্রোকাল। উই যে ইয়ের কথা বলা হয়, রিসিপ্রোকাল মানে উভমুখী। এই উভমুখীনতা থেকে তিনি বের হয়ে আসছেন। বের হয়ে আসে বলতে চাচ্ছেন যে এই সম্পর্কটা হবে নন রিসিপ্রোকাল। রিলেশনশিপ আছে নন রিসিপ্রোকাল। আমাকে কি করেছে সেই চিন্তা করে আমি কি পেয়েছি সেই
চিন্তা করে আমি কাউকে দান করব না। আমার এটা দায়িত্ব, এই দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আদার্সকে বুঝেছি, সে বুঝার মধ্য দিয়ে আমি আমার আত্মপরিচয় নির্মাণ করি এবং সেই আত্মপরিচয়ের সূত্র ধরেই আমি পরস্পরের সাথে সম্পর্ক রাখি, পরস্পরের প্রতি আমার দায়িত্ব সব কিছু পালন করি। তাহলে লেভিনাস কিন্তু মাইসেলফ বা মি, মাই, আই, তার সাথে আদার্সের একটা নন রেসিপ্রোকাল রিলেশনশিপ তৈরি করেছেন। তারা কখনো বিরোধপূর্ণ অবস্থায় না, তারা সবসময় একটা সমগোত্রীয় সমভাবাপন্ন অবস্থার মধ্যে আছে বা থাকে। এখানে আরেকটা ঘটনা আছে, সেটা হলো যে ইথিক্স এবং ইথিক্যাল টার্মস বা মরালিটি, এই বিষয়টাকে আমরা কীভাবে বুঝতে পারি? এই বিষয়টাকে বুঝলে আমার মনে হয় আই এবং আদার্সের যে সম্পর্কটা আছে সেটাও আমরা বুঝে নিতে পারবো। তিনি ইথিক্স বলতে, তিনি নৈতিকতা বলতে, মরালিটি বলতে বুঝছে যে এক ধরনের প্র্যাকটিক্যাল প্রোগ্রামিংকে, কর্মসূচিকে, ইস্যুকে, ব্যবহারিক নৈতিক কর্মসূচিকে। আর নীতিবিদ্যা বলতে তিনি বুঝিয়েছেন জগতে মানুষ কিভাবে চলে, কিভাবে সে জীবনযাপন করে, তার কৌশলটা। আমার এখানে মনে হয়েছে তার এই আইডিয়াটা, আমরা যে তাওবাদের কথা বলি, তাওরা কিন্তু তাওয়ের কথা বলেছে। হ্যাঁ, চৈনিক দর্শনের ক্ষেত্রে তাওবাদ একটা খুব গুরুত্বপূর্ণ দর্শন। সেখানে তাওবাদে তাও বলতে মত, তাও বলতে পথ, তাও বলতে চিন্তা, তাও বলতে কৌশল। আমার কাছে মনে হয়েছে যে ইথিক্স শব্দটি লেভিনাসের কাছে এরকম একটি কৌশল, পথ, মত, পন্থা হিসাবে তিনি গ্রহণ করেছেন। এই জন্য ইথিক্সের সাথে ইথিক্যাল থট বা মরালিটির একটা বেসিক পার্থক্য আছে। কারণ মরালিটিটা হলো একটা কর্মসূচি, প্রোগ্রামিং, কিন্তু ইথিক্সটা সেই রকম না। ইথিক্সটা হলো অনেকটা তাওয়ের মতন। আমি জাস্ট বোঝানোর জন্য শব্দটি ইউজ করছি। এটা একটা কৌশলের মতন, একটা পথের মতন। এই জন্য লেভিনাস দাবি করছে যে জীবনের কৌশল বা উপায় হিসাবে আমরা ন্যায়পরতা, জাস্টিস, গুড, নৈতিক প্রশান্তি বা মরাল কমফর্টেবিলিটি, এই সব কিছুর পথ যে সুগম করি, এই সব কিছুকে যে আমরা অর্জন করি, এই অর্জন করার উপায় হিসাবে, কৌশল হিসাবে আমরা ইথিক্সকে ভাবতে পারি। আর এই ভাবনার প্রয়োজন থেকে লেভিনাস ইথিক্যাল কোডের কথা বলেন নাই, তিনি ইথিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলেন নাই, পাশ্চাত্য দার্শনিকরা যেভাবে বলেছেন। এইটা হলো লেভিনাসের ইথিক্স এবং মরাল টার্মসকে বোঝার একটা উপায়। আর আরেকটা উপায় আমি বলতে চাচ্ছি, যেটা আমি একটু আগে বলেছি, যে আদার্স শব্দটি দিয়ে তিনি নীতিবিদ্যাকে কীভাবে ব্যাখ্যা করেছেন। তো আমি এখানে বলে রাখি, আদার্স বলতে লেভিনাস বুঝেছে যারা সঙ্গী ছাড়া, সঙ্গী হারা, গড় হারা, খাইতে পায় না, গরিব, ভিক্ষুক, যুদ্ধাহত, যুদ্ধবন্দী, তাদেরকে তিনি বলেছেন আদার্স। তাহলে তার পাশাপাশি আমার বাইরে যারা আছে তারাও সেই আদার্সের অন্তর্ভুক্ত। তাহলে আমি কি করি? আমি আসলে এই আদার্সকে দেখি বা তার মুখচ্ছবিটা আমি দেখি আমার মতো করে, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার অভিজ্ঞতা, আমার সব কিছু দিয়ে। হ্যাঁ, এখানে যেমন ফেস টু ফেস এখানে যে অভিজ্ঞতাগুলি হয়, লেভিনাস বলছে যে অভিজ্ঞতা যে সবসময় কিন্তু সক্রিয় হয়। কীরকম? একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাতে পারি। যেমন আমরা ঢাকা শহরে যখন রাস্তা দিয়ে হাঁটি বা পার হই, তখন দেখবেন যে এক ধরনের কণ্ঠে গান আসে, কি হায়াতের মালিক হায় আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, দুটা ভিক্ষা দেন, এইরকম দেখবেন কিছু ওয়াজ আছে না? আবার কেউ কথা বলতে পারে না, দু হাত পেতে রাখে। তো এই যে দু হাত পেতে রাখছে, এইটা হলো ফেস। সে হি অর শি ইজ সেইং সামথিং, কিছু একটা বলছে, কি আমাকে ভিক্ষা দেন। আবার সে যখন গান করছে, গান করে রাস্তা দিয়ে হাঁটছে, কারোর ডিস্টার্ব করছে না, তখন আমরা বুঝে যাই যে গান করে করে সে আমার কাছে ভিক্ষা চাচ্ছে। তাহলে এই যে গোটা যে অ্যাক্টিভিটিসটা, গোটা যে পারফরমেন্সটা, এই পারফরমেন্সটাই কিন্তু ফেস টু ফেস। মানে আমি তার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমি তার মুখোমুখি হচ্ছি। কি মুখোমুখি? আমার দায়িত্বটা কি আমি সেটা বুঝে যাচ্ছি। কি দায়িত্ব? যে সে হাত পাচ্ছে, তাকে যেন আমি দুটো ভিক্ষা দিই। সে গান করছে, এই গানের মিনিংটা আবার অনেকে দাঁড়ায় রাস্তায় দাঁড়িয়ে যখনই কেউ হেলা বাজাচ্ছে বা বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজায় কিন্তু আবার অনেকে আমরা বুঝি যে সে বাঁশি বিক্রি করছে, সে ভিক্ষা চাচ্ছে না। তাহলে এই যে বুঝে যাওয়া, প্রতিটা ঘটনার এগেনস্টে যে একটা চিহ্ন থাকে বা একটা যে রেফারেন্স থাকে, এই রেফারেন্সটাই হলো আমাদের কাছে ফেস। এই ফেসটা দিয়ে আমরা বুঝে যাই আমাদের দায়িত্বশীলতাটা কি। তাহলে ফেস টু ফেস কেন নৈতিকতার সাথে, নীতিবিদ্যার সাথে যুক্ত হচ্ছে? কারণ ফেস টু ফেস দিয়ে আমি বুঝে যাই আমার দায়িত্বশীলতাটা কি, আমার দায়িত্বটা কি, আমার কর্তব্যটা কি। আচ্ছা, আবার যদি চাই আমরা আদার্সে,
তাহলে এই আদার্স আমি না, আমার বাইরে অন্য কোনো ব্যক্তি। তাহলে আমার বাইরে এই অন্য যে ব্যক্তি তাকে আমি কিভাবে বুঝি? যেমন আমি একটু আগে বললাম যে আমরা যখন কেউ লাইনে দাঁড়িয়ে থাকি তখন স্বভাবতই ভাবি যে আমি আগে যাব, কিন্তু আমি যখন ভাবি যে আমি আগে যেতে চাই, এই ভাবনা দিয়ে তাকে আমার আগে দিয়ে দেই, তখনই কিন্তু আমার ফেস টু ফেস সক্রিয় হয়ে গেল। মানে আমার চাওয়াটা অন্যের মধ্য দিয়ে, ওই যে আদার্সের মধ্য দিয়ে বাস্তবায়ন করলাম। তিনি বলছেন এর চেয়ে শক্তিশালী নীতিবিদ্যার কি হতে পারে? আমি জাস্টিসের কথা শিখালাম, ইকুয়ালিটির কথা শিখালাম, ইগালিটেরিয়ানের কথা শিখালাম, প্র্যাকটিস করলাম না। কিন্তু আমি কাজকর্মের মধ্য দিয়ে প্র্যাকটিস করলাম। সেটা কি? যে আমি আগে যেতে চাই লাইনের, আমি গেলাম না, আমার পিছনের জনকে আগে দিয়ে দিলাম। তার মানে আদার্সকে আমি আমার মধ্য দিয়ে উপলব্ধি করলাম। আমি কিভাবে প্রকাশিত হলাম? এটাকে তিনি বলেছে বিং ফর দি আদার। আমি আমার নিজেকে প্রকাশ করলাম অন্য সত্তার মধ্য দিয়ে। এই প্রকাশটাকে তিনি এটা বুঝাতে গিয়ে খুব মজার, আপনারা যারা দস্তয়েভস্কির কথা জানেন, তার একটি বিখ্যাত রচনা আছে ব্রাদার কারামোজভ। ইয়েস, তার খুব বিখ্যাত একটি উপন্যাস। সেই কারামোজভ উপন্যাসে একটা কিছু কথা আছে, এই কথাগুলো অনেকটা এরকম বাংলা করলে দাঁড়ায় যে প্রত্যেক সাপেক্ষে আমরা প্রত্যেকে অপরাধী। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের কথা বলছি না আমি। আর আমি অন্য যে কারো চেয়ে বেশি অপরাধী। তো এখান থেকে লেভিনাস বলছে আমরা প্রত্যেকের জন্য দায়িত্বশীল। দস্তয়েভস্কি বলছে যে নিজের দিকে তাকালে আমরা নিজেকে বুঝি না, চিনি না, কিন্তু আমরা কেউ কারো চেয়ে কম অপরাধী না, কোনো না কোনো অপরাধের সাথে আমরা যুক্ত আছি। উপন্যাসের আঙ্গিকে তিনি বলছেন। তো লেভিনাসের খুব প্রিয় উপন্যাস, এই কথাটাকে একটু ঘুরিয়ে দিয়ে তিনি বলছেন যে আমরা প্রত্যেকের চেয়ে বেশি দায়িত্বশীল হই। তাহলে ওই যে লাইনের যে গল্পটা বললাম, যে আমি আমার পিছনে যে দাঁড়িয়ে আছে, আমি চাচ্ছি আমার সামনের জনের আগে যাই, তাহলে লাইনটা আমার আগে চলে গেল। এই ভাবনাটাকে আমি রিভার্স করে দিয়ে আমি বুঝে যাব যে আমার পিছনে যিনি আছে, আমার ভাবনায় তো তিনিও ভাবিত, সুতরাং আমি আমার এখানে দিয়ে আমি ওনার জায়গায় চলে যাই। তাহলে কি হলো এই যে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই কেউ কারোর চেয়ে যেন কম দায়িত্বশীল না হই। তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের চেয়ে বেশি দায়িত্বশীল হই, তাহলে কিন্তু লাভটা হয়ে যায় ওই যে আদার্সের, অন্য সত্তার। তাহলে আমার আত্মপরিচয় অন্য সত্তার মধ্যে পাকাপোক্ত হয়ে গেল। হ্যাঁ, এবং সেই অন্য সত্তার পাকাপোক্ত হওয়ার মধ্য দিয়ে আমি কি করলাম? আমি আমার ভাইয়ের রক্ষক হয়ে গেলাম। হ্যাঁ, আমার ব্রাদার্সের যে তার ইন্টারেস্ট আমি সার্ভ করলাম। তো এই ইন্টারেস্টের এই কনসেপশনটা আমি যদি একেবারে খুব সহজ করে আপনাদের মনে রাখার জন্য বুঝাতে চাই, তাহলে আমি সেই কামিনী রায়ের সকলের তরে সকলে আমরা কবিতার সাথে কাছে যেতে পারি। ওখানে যেমন বলছে তিনি, পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এ জীবন মন সকলই দাও, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? অন্যের জন্য, আদার্সের জন্য। তারপর তিনি বলছেন আপনার কথা ভুলিয়ে যাও, আইকে ভুলে যাও আত্মপরিচয়ের জন্য। লেভিনাস বলছে আমার আইকে ভুলে যাই, কোথায় ভুলে যাব? ওই আদার্সের মধ্যে ফেলে। পরের কারণে মরণেও সুখ, ওই যে লাইনে দাঁড়ালাম পিছনের জনকে আমার মতো করে ভেবে তাকে সামনে নিয়ে আসলাম, তার মধ্যেই সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় বার। আমি না, যে আমি আবিষ্কার করেছে ওয়েস্ট, বিশেষ করে এই যে কজিটু আরগু সাম, এই কজিটু না, তিনি কি বলছে যে কজিটুর বাইরে আদার্সে যেতে হবে। সেই আদার্সের কথা তিনি বলছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমার কাছে মনে হয়েছে যে এই লেভিনাসকে, তিনি তো পড়ার কথা না, লেভিনাসের অনেক আগে থেকে মারা গিয়েছেন, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে লেভিনাসকে পাঠ করার জন্য কবিতা, তার আদার্সকে বোঝার জন্য কবিতাটা মনে হয় লেখা হয়েছিল। লেভিনাস পড়েননি, না পড়ে তিনি তার ফিলোসফির যে ন্যারেশন, যে ব্যাখ্যা বিশ্লেষণ, তিনি সেটা দাঁড় করিয়েছেন। তো আমরা এই অন্য সত্তা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত করে ফেলি, যে দ্য ফেস টু ফেস একটু যুক্ত করে দেই, দ্য ফেস অফ দ্য আদার। লেভিনাস বলছে এই ফেস অফ দ্য আদার আমাদেরকে বলে দেয় অন্যকে তুমি তার অনন্য মর্যাদার সঙ্গে দেখো, বিবেচনা করো। অর্থাৎ আদার্সকে যদি আমি তার মর্যাদা, তার ডিগনিটি,
তার যেই রাইট সেই কনসিডারেশনের জায়গা থেকে দেখি, তাহলে কিন্তু আমার আত্মপরিচয় সেখানে পাওয়া যাবে। তারপরে ফেস অফ দ্য আদার্স, এই যে মুখচ্ছবি, তার প্রতি আমার যে দায়িত্বশীলতা রয়েছে, আমার যে দায়িত্বশীল হবার কথা রয়েছে, তার প্রতি যে পরিচর্যা ও সেবার মানসিকতা রয়েছে, সেটাকে আমি জাগ্রত করি। তাহলে আমি যে সচেতন, এটার বলার প্রয়োজন হবে না, আমার চেতন নিয়েই আমি সচেতন থাকব। মানে আমি আবার যদি একটু ঘুরিয়ে কথা বলি, যে ডেকার্ট বলছে যে আমি চেতন, আমি হওয়ার অর্থ হলো আমি চেতন, আর আমি চেতন হওয়ার অর্থ হলো এই যে আমি চিন্তা করি, আমার চিন্তা দিয়ে আমার চেতনাকে, আমার চেতনা দিয়ে আমাকে খুঁজতে হচ্ছে। কিন্তু লেভিনাস বলছে খোঁজার এই অনুসন্ধান প্রক্রিয়াটি ভুল। তিনি একটু ঘুরিয়ে দিচ্ছেন, তিনি বলছেন যে আমি সকল সময় আমার সম্পর্কে আমি চেতন, অর্থাৎ আমি যে আছি এই আমিটাই আমার চেতনার উৎস, চেতনা দিয়ে আমাকে বোঝা দরকার নাই। তারপরে দ্য ফেস অফ দ্য আদার আমাকে সেই কথা বলে দেয় যা নিজের সীমানা ছাড়িয়ে বের হবার কথা বলে। আমি যে আলোচনার শিরোনাম দিয়েছিলাম রবীন্দ্রনাথের একটা গান দিয়ে, সেই গানের কথাটা ছিল আপন হতে বাইর হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরাণ দিক নানারা বুসনা ভ্রমর এই নীলিমার আসন লয়ে, অরুণ আলোর স্বর্ণরেণু মাখা হয়ে, যেখানেতে অগাধ ছুটি মেলসাতা তোর ডানা দুটি, সবার মাঝে পাবি ছাড়া, আপন হতে বাইর হয়ে বাইরে দাঁড়া। তাহলে আপনটা হলাম আর বাইরে দাঁড়ানোর যে কথা কবি বলছেন, সেই বাইরেটা হলো আদার্স। তাহলে এই আপন যখন বাইরে দাঁড়ালো, তার মানে সে অন্য কারো ফেস টু ফেস হলো। তাহলে সেই অন্য কারো ফেস টু ফেস যখন হয়ে যায়, তখন কিন্তু সে গোটা বিশ্বলোকটা বুঝতে পারে। রবীন্দ্রনাথের গানের মাঝে আমরা যে তথাকথিত শুভের কথা নীতি দার্শনিকরা যেভাবে বলে, এই শুভকে আলাদা আলাদা করে তত্ত্ব দিয়ে, নীতি দিয়ে, প্রিন্সিপাল দিয়ে, কোড দিয়ে, কন্ডাক্ট দিয়ে মানার ব্যাপার না, এটা হলো চর্চার ব্যাপার। সেই চর্চাটা কোথা থেকে হতে হয়? থেকে হতে হয়। আয়ের মধ্য দিয়ে, আমার আত্মপরিচয়ের মধ্য দিয়ে তাকে আমি খুঁজতে পারি। এই খোঁজার যে কাজটা, সেই কাজটা তিনি করেছেন। আমি পরে বলছি তার নাম, তাত্ত্বিকের নাম। তার আগে তার সখার প্রতি একটা বিখ্যাত কবিতা লিখেছেন। তিনি বলছে যে কথাগুলি দেখেন, আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যবান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেতা সুখ ইচ্ছে মতিবান, দ্বন্দ্ব যুদ্ধ চলে অনির্বাণ, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ সদা এই রব, হেতা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাধা যার, কৃতদাস বলো কোথা যায়, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময় ঈশ্বর, মন প্রাণ শরীর অর্পণ করো সাথে, এই সবার পায়, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি, কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। তাহলে শেষ কথাটা আমি যেটা বলবো, যে লেভিনাসের ঈশ্বর কিন্তু আমার বিবেকানন্দের ঈশ্বর। লেভিনাস যে ঈশ্বরকে খুঁজেছেন, তালমুদ থেকে তিনি যে আইডিয়াটা পেয়েছেন, সেই আইডিয়াটা হলো তুমি এখানে সেখানে খুঁজতে যাচ্ছ কেন, তো মুখের দিকে তাকাও। সেই মুখের দিকে তাকালে তুমি যাকে পাবা, তুমি যে মুখচ্ছবিকে দেখবা, সেই মুখচ্ছবির মধ্যেই তোমার ঈশ্বর আছে, বাইরে গিয়ে খোঁজা দরকার নাই। এই আলোচনা শেষের আগে আমি কয়েকটা এমনিতে ফুটনোট দিতে চাই, যেটা ঠিক লেভিনাসকে নিয়ে না, কিন্তু এক্সট্রা লেভিনাস, যা হচ্ছে লেভিনাসকে যারা ব্যবহার করছেন। লেভিনাসের পরে লেভিনাস যেটা করছেন সেটা হচ্ছে যে নো দাই সেলফ থেকে, যেটা প্লেটো থেকে শুরু হচ্ছে, যে নিজেকে জানো, নো দাই সেলফ থেকে বেশ কয়েকটা টার্ন ঘটছে। দেকার্তেস একটা টার্ন ঘটে, কান্টে একটা টার্ন হয়, হেগেলে যেটা কন্টিনিউড হয়, হেগেল খানিকটা আদারে ঢোকেন, তার থেকেও বেশি ঢোকেন কোজেভে। ফ্রেঞ্চ ট্রেডিশনে আলেহান্দ্রে কোজেভে, যিনি হেগেলকে ইন্ট্রোডিউস করছেন মাস্টার স্লেভ ডায়ালেকটিক্সে, সেলফের অস্তিত্বের প্রসঙ্গে আদারের যে ভূমিকা, সেটা নিয়ে কোজেভে বিস্তর আলোচনা করেন। কিন্তু শেষতক কোজেভে হেগেলের ফেনোমেনন অফ স্পিরিটে হেগেলের যে পজিশন, যে স্পিরিটের যে ওডেসি, স্পিরিটের যে জ্ঞানের উদ্দেশ্যে, সত্যের উদ্দেশ্যে স্পিরিটের যে যাত্রা, সেটা হচ্ছে রেট্রোস্পেক্টে ঘটে, মানে এটা হোমকামিং হয়, রিটার্ন টু দ্য সেলফ হয়। কিন্তু লেভিনাস বলবেন যে স্পিরিটের এই ওডেসি রিটার্ন টু দ্য সেলফ না, এইটা হচ্ছে এই ড্রাইভ হচ্ছে যে এই ড্রাইভ হচ্ছে টুয়ার্ডস দি আদার, যে হচ্ছে অন্যের কাছে যায়। 1995 সালে 27 ডিসেম্বর লেভিনাস যখন মারা যান, জ্যাক দেরিদা ওনার সিমেট্রিতে একটা ভাষণ দেন আদিউ নামে।
এই আদিউর যে কনসেপ্টটা স্যার যে ফেস টু ফেস আলোচনাটা খুব ডিটেলে করছেন রিগোরাসলি একবারে। আদিউর আলোচনাটা আপনারা খানিকটা দেরিদিয়ান ইন্টারপ্রিটেশন পাবেন ওই লেখাটাতে, এটা বই আকারে পরবর্তীতে পাবলিশ হয়েছে, ইংরেজি ট্রান্সলেশন পাওয়া যায়। এছাড়া লেভিনাসের খুব অন্টোলজিক্যাল স্ট্যাটাস প্রসঙ্গে লেভিনাসের খুব কাছের লোক আবার খুব দূরের লোক হচ্ছেন জ্যাক লাকা। লাকার সাবজেক্টের যেহেতু জ্যাক লাকার সাবজেক্ট ফর্মুলেটেড হবে ডিজায়ার দ্বারা, সেক্ষেত্রে লাকার ডিজায়ার মূলত প্রডিউসড হয় আদারের ডিজায়ারের সাপেক্ষে। তো সেই দিক থেকে লাকা এবং লেভিনাস সহোদর, মানে তারা মোটামুটি আদার প্রসঙ্গে একই ভাবনা পোষণ করবেন, কিন্তু পরবর্তীতে যেভাবে এথিক্যাল প্রশ্নে লেভিনাস তীব্রভাবে ভর করেন আদারের উপরে, ঠিক অতখানি ভর লাকা করতে চাইবেন না। রাদার তার কাছে আদারের ডিজায়ারের থেকে সেলফের এক ধরনের রাপচার বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু উনি সাইকোঅ্যানালিস্ট। সেই ধারা কন্টিনিউ করে জিজেকের মধ্যে এবং খানিকটা বাদিউর মধ্যে। অন্যদিকে লেভিনাসের এথিক্সের প্রসঙ্গে লেভিনাসের যে পজিশন, সেটা হাল আমলের দার্শনিকদের মধ্যে জুডিথ বাটলার অন্যতম গুরুত্বপূর্ণ লোক, যিনি সেই ধারণাটা অনেকাংশে অপরিবর্তিতভাবে লেভিনাসের সেই ধারণাটা গ্রহণ করেন। তো মোটামুটি এই হলো গিয়ে লেভিনাস পরবর্তী এই মোটামুটি খুব লিমিটেড জায়গা থেকে চিন্তা করলে আরেকটা আমাদের জন্য আরেকটা রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এডওয়ার্ড সাইদ। এডওয়ার্ড সাইদ যখন ওরিয়েন্টালিজম বইতে ওয়েস্টের অন্টোলজিক্যাল স্ট্যাটাস নির্মাণ করছেন, যে পশ্চিম সে তার যে অস্তিত্বশীল হওয়া, সেই অস্তিত্বশীল হতে হয় তার অপরের সাপেক্ষে। এই অপর হচ্ছে ওরিয়েন্ট। সেই দিক থেকে এডওয়ার্ড সাইদ ওই অন্টোলজিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে লেভিনাসের কাছেই যাবেন, মানে লেভিনাস হয়ে কোজেভের যে হেগেল ইন্টারপ্রিটেশন সেখানে। তো সেদিক থেকে আমরা সাইদের যে পশ্চিমের নির্মাণ বা ওরিয়েন্টালিস্ট হওয়ার যে প্রাসঙ্গিকতা পশ্চিমের এবং গুরুত্ব, তার নেসেসারি যে আদারের দরকার, সেটাও আমরা লেভিনাস দিয়ে খানিকটা পড়তে পারি।